নমস্কার, এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলতে তোমাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে ফাউন্ডেশনাল কোর্স ফর অল স্টেট এক্সাম বলে একটি কোর্স চালু করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য উপযোগী। তো আজকে হচ্ছে কি আমাদের অষ্টম ক্লাস, আর আমরা শুরু করেছিলাম গড় চ্যাপ্টার। তার আজকে হচ্ছে কি দ্বিতীয় পার্ট। তো যারা যারা গড় চ্যাপ্টারের প্রথম পার্টের ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে গিয়ে প্রথম ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেখানে গড় চ্যাপ্টারের যে প্রথম পার্ট তার ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো। এর আগের ভিডিওতে আমরা গড় চ্যাপ্টারের 1 থেকে 30 নম্বর পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে তারপর থেকে, অর্থাৎ 31 নম্বর অঙ্ক থেকে 60 নম্বর অঙ্ক পর্যন্ত কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো আমাদের আজকে প্রথম প্রশ্ন বলছে, যদি এ বি সি ডি ই এই 5টি সংখ্যা পরপর বিজোড় সংখ্যা হয় তবে সংখ্যাগুলির গড় হয়। দেখো, এই 5টা পরপর বিজোড় সংখ্যা বলছে, তাহলে 5টা পরপর বিজোড় সংখ্যা হলে কি হবে? 5টা গোল্লা দাও, 1 2 3 4 5। গড় সবসময় কোথায় থাকে? মাঝখানে থাকে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের গড়, সি। সি হবে হচ্ছে কি আমাদের গড়। এবার যেহেতু পরপর 5টা বিজোড় সংখ্যা, তাই না, তাহলে সি এর পরের সংখ্যাটা কি হবে? পরপর 5টা বিজোড় সংখ্যা। এবার বলছে, দেখো, প্রথম সংখ্যাটা বলে দিয়েছে এ, পরেরটা বলছে বি, তারপরটা বলছে সি, তারপরটা ডি এবং তারপরটা ই। এবার দ্বিতীয় সংখ্যাটা কী হবে? বি এর মান কী হবে? a+2। ঠিক, সি এর মান কী হবে? a+4। তাহলে এদের গড় কি? সি অথবা a+4 হচ্ছে কি এদের গড়। দেখো, এভাবে করতে পারো, অথবা তোমরা কিন্তু এরকমভাবেও করতে পারো। যেমন প্রথম সংখ্যা কি বলা আছে? এ। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? a+2। তৃতীয় সংখ্যা কী হবে? a+4। চতুর্থ সংখ্যা কী হবে? a+6। আর পঞ্চম সংখ্যা কী হবে? a+8। ঠিক, এদের গড় বের করবো। তাহলে গড় বের করার জন্য আমার প্রথমে মোট বের করতে লাগবে। তাহলে মোট কত? 1 2 3 4 5। 5টা এ হবে, প্লাস 2 আর 4 6, 6 আর 6 12 আর 8 20। একে 5 দিয়ে ভাগ করব। তাহলে আমি হচ্ছে কি এদের গড় পেয়ে যাবো, তাই না? তাহলে উপরে 5 কমন নেওয়া যায়। 5 কমন নেওয়া থাকলে কি পড়ে থাকবে? a+4 পড়ে থাকবে। 5 দিয়ে ভাগ, 5 5 কাটা, উত্তর আসলো আমার a+4। নেক্সট কোশ্চেন। দেখো, একটি ক্লাসে 70 জন ছাত্রছাত্রীর গড় বয়স 18 বছর। যদি একজন ছাত্রী ওই ক্লাসে যোগদান করে তবে ছাত্রছাত্রীদের গড় বয়স 0.1 বছর হচ্ছে গিয়ে বেড়ে যায়। নতুন ছাত্রটির বয়স কত? দেখো, এর আগের দিন আমরা করছিলাম যদি একজন চলে যায়, ঠিক না? যদি একজন চলে যায়, সেই ধরনের টাইপের অঙ্কগুলি করছিলাম। এবার এখানে হচ্ছে কি একজন যুক্ত হচ্ছে, একজন ছাত্রী যোগদান করছে। তাহলে এই ক্ষেত্রে কী করে অঙ্কগুলি করবে? দেখো, আমি প্রথমে বেসিকে বলি। একটি ক্লাসে 70 জন ছাত্রছাত্রীর গড় বয়স 18 বছর। তাহলে 70 জন ছাত্রছাত্রীর মোট বয়স কত হবে? 70 জন ছাত্রছাত্রীর মোট বয়স কী হবে? 70 × 18, তাই না? তো 7 8 56, 6 থাকলো 5, 12 126, 1260 বছর। বলছে যদি একজন ছাত্রী ওই ক্লাসে যোগদান করে, তাহলে একজন যদি যোগদান করে, তাহলে দেখো বলছে নতুন ছাত্রটির বয়স কত, মানে যে যোগদান করছে তার বয়সটাই বের করতে বলছে। তাহলে তার বয়সটা আমরা জানি না, তার বয়সটা আমি এক্স মনে করলাম, তাই না? তাহলে হচ্ছে গিয়ে 1260 ছিল 70 জন ছাত্রছাত্রীর মোট বয়স, তার সাথে একজন ছাত্র যুক্ত হলো যার বয়স এক্স বছর। তাহলে এখানে মোট কতজনের বয়স আছে? 71 জন ছাত্রছাত্রীর বয়স আছে, ঠিক না? তো এটাই কার সাথে সমান হবে? 71 জন ছাত্রছাত্রীর মোট বয়সের সাথে সমান হবে। তাহলে 71 জন ছাত্রছাত্রীর গড় বয়স কত ছিল? আগে ছিল 18, এখন 0.1 বেড়ে যাচ্ছে, তাহলে +0.1। ঠিক, এটাই হচ্ছে কি এদের সাথে সমান হবে। তাহলে 1260 প্লাস এক্স সমান সমান 71 × 18.1। ঠিক, গুণ করলে কত হয়? তাহলে এটা গুণ করতে লাগবে, ঠিক না? 181কে হচ্ছে কি 71 দিয়ে গুণ। তাহলে 181, 7 একে 7, 7 8 56, 6 থাকলো 5 12, তাই না?
তাহলে 1 8 7 15 5 হাতে থাকলো 1, 8 হলো 2 1, 1285.1 আসতেছে। আর এপাশে আমার কি আছে 1260 প্লাস এক্স, তাহলে এই পাশে যখন চলে যাবে তো মাইনাস হয়ে আসবে 1260, তাই না? তাহলে এখানে কি আসলো 25.1 বছর। এটা হচ্ছে কি আমার নতুন ছাত্রীর যে বয়স ছিল সেটা। দেখো কিছুই না, 70 জন ছাত্রছাত্রীর গড় বয়স 18 ছিল, 70 জন ছাত্রছাত্রীর মোট বয়স বের করে নিলাম। এবার একজন ছাত্র যোগদান করতেছে, আমি জানি না তার বয়স কত, সেটাই বের করতে বলছে। তার বয়স আমি এক্স মনে করলাম, ঠিক। তার বয়সটা আমি যুক্ত করে দিলাম। মোট 71 জন ছাত্রছাত্রীর মোট বয়স আছে এখানটায়, ঠিক। এবার 71 ছাত্রছাত্রীর মোট বয়স কী করে বের করব? 71 জন ছাত্রছাত্রী ইন্টু তাদের যে গড় বয়স, কারণ গড়ের সাথে মোট রাশি সংখ্যা গুণ করলে আমার মোট সমষ্টি পাওয়া যায়, তাই না? তাহলে 18 বছর ছিল আগে, এখন 0.1 বছর বেড়ে গেছে সবার, তাহলে এখন নতুন গড় তাদের কত হবে? 18.1 হবে, ঠিক। এটা হচ্ছে 71 জন ছাত্রছাত্রীর মোট বয়স, এটা হচ্ছে 71 জন ছাত্রছাত্রীর মোট বয়স। সমীকরণ বানিয়ে সলভ করে নিলাম। কিন্তু শর্টকাটও এই অঙ্কটা কিন্তু করা যায়। দেখো কী করে করবে। দেখো এর আগের দিন আমরা করছিলাম হচ্ছে কি যদি একজন চলে যায়, তাই না, তাহলে কীরকম হয়। আর এখন হচ্ছে কি একজন যুক্ত হচ্ছে। দেখো এন সংখ্যক ছাত্রছাত্রীর গড় এ, আরও একজন ছাত্র হলে, আরও একজন ছাত্র যুক্ত হলে, আগের দিন বাদ দিলে ছিল, ঠিক না? তো যুক্ত হলে কী কী হইতে পারে? এক তো হইতে পারে, সমান হইতে পারে, গড় আগের যত ছিল ততই থাকতে পারে, হ্যাঁ, গড় বেড়ে যেতে পারে, অথবা গড় কী হয়ে যেতে পারে? কমে যেতে পারে, ঠিক। তাহলে দেখো আগের দিন যে এক্সাম্পলগুলি নিয়েছিলাম সেরকমভাবেই এক্সাম্পল নেই। তাহলে যেমন মনে করো 5 আছে, 10 আছে আর 15 আছে, এদের গড় কত? এদের গড় হচ্ছে গিয়ে 10, ঠিক। এবার নতুন একটা সংখ্যা আমি যুক্ত করতেছি। একটা অ্যাভারেজের চেয়ে কম সংখ্যা নাও, একটা অ্যাভারেজের চেয়ে বেশি সংখ্যা নাও। একটা অ্যাভারেজের যে কম সংখ্যা মনে করো 5 নিলাম, আর একটা মনে করো 15 নিলাম, তাই না? তাহলে 5 যদি নেই, মানে অ্যাভারেজের যে কম সংখ্যা যদি আমি নেই, তাহলে কি হবে? তাহলে এদের মোট ছিল 30 আর 5 35, তাই না? 35কে 4 দিয়ে ভাগ করব, ঠিক। তাহলে নতুন গড় পাবো, ঠিক না? 4 8 32, 4 7 28, 4 5 20, 8.75 আসবে এদের নতুন গড়। আবার যদি আমি 15 নেই, তাহলে এদের আগে মোট ছিল 30, তাহলে 15 যোগ করলে কত হবে? 45/4, ঠিক। 11.25 এটা হবে। তাহলে দেখো যদি অ্যাভারেজের চেয়ে কম সংখ্যা, যেমন অ্যাভারেজ এখানে 10, অ্যাভারেজের চেয়ে কম সংখ্যা নিলাম, অ্যাভারেজের চেয়ে কম সংখ্যা নিলাম, গড় কী হয়ে গেল? কমে গেল। আবার অ্যাভারেজের চেয়ে বেশি সংখ্যা নিলাম, তাহলে দেখো গড় কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে, ঠিক। তার মানে গড় বাড়বে কখন? গড় বাড়বে তখন যখন হচ্ছে কি অ্যাভারেজের চেয়ে বেশি সংখ্যা হচ্ছে কি আমার নেওয়া হবে, ঠিক। আর গড় কমবে কখন? যখন হচ্ছে কি অ্যাভারেজের চেয়ে কম সংখ্যা কিন্তু নেওয়া হবে। আগের দিনের ফর্মুলা এই ফর্মুলা হচ্ছে কি একই ফর্মুলা। আগের দিনের থেকে আগের দিনের যে কনসেপ্ট ছিল সেটার উল্টো কনসেপ্ট হচ্ছে এটা, ঠিক। তো সমান কখন থাকবে? যখন অ্যাভারেজের সমান কোনো বয়সী যুক্ত হবে। তার মানে 18 বছর বয়সী যদি কোনো নতুন ব্যক্তি যুক্ত হতো, তাহলে তাদের গড় বয়স 18ই থাকতো, তাই না? তাহলে যদি সমান হবে কখন? যখন এদের মানে এ বছর বয়সী কোনো ছাত্রই যুক্ত হবে। মানে আগে যত গড় ছিল তত বয়স্ক যদি কোনো ব্যক্তি যুক্ত হয়, তাহলে তাদের গড় সমান। এবার বাড়বে কখন? গড় বাড়বে যখন অ্যাভারেজের চেয়ে বেশি বয়স্ক কোনো লোক যুক্ত হবে, তাই না? তাহলে তার ফর্মুলা হবে হচ্ছে গিয়ে a + n+1 ইন্টু বি, ঠিক। এখানে n বলতে হচ্ছে গিয়ে লোক সংখ্যা, মানে আগে যত লোক সংখ্যা ছিল, আর বি মানে হচ্ছে গিয়ে গড় কত বাড়লো। আর কমে যাবে কখন? যখন অ্যাভারেজ চেয়ে কম সংখ্যা আমি নিব, তাই না? তাহলে এখানে হচ্ছে কি ফর্মুলা একই থাকবে, শুধু মাইনাস হবে n+1 ইন্টু বি, ঠিক। তাহলে এখানে হচ্ছে কি আমার কি বলছিল? গড় বেড়ে গেছিলো, ঠিক না? গড় হচ্ছে কি আমার বেড়ে গেছিলো, কত বাড়ছে? 0.1। তাহলে আগের গড় এ বলতে কি, আচ্ছা বেড়ে গেছিলো যেহেতু, তাহলে আমি কোন ফর্মুলাটা বসাবো? এটা বসাবো। কী হবে? a + n+1 ইন্টু বি,
ঠিক, বেড়ে গেলে সব প্লাস। আচ্ছা, তাহলে এ আগে গড় ছিল 18 প্লাস এন, এন বলতে আগে 70 জন লোক ছিল, একজন যুক্ত হচ্ছে, তাহলে 71 ইন্টু বি কত বাড়তেছে, 0.1 বাড়তেছে। ঠিক, তাহলে 18 ইন্টু 71 ইন্টু 1 করলে 71ই হবে, দশমিকের জন্য 1 ঘর পরে দশমিক বসলো, তাই না? তাহলে 18 আর সাথে কত হচ্ছে 25.1 হচ্ছে কি এদের মানে যে নতুন ছাত্র ছিল, মানে নতুন যে ছাত্রী ছিল, যে যুক্ত ছিল তার বয়স। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে 12টি প্যাকেটের গড় ওজন 1.8 কেজি। বলছি একটি প্যাকেট যুক্ত হয়, প্যাকেটগুলির গড় ওজন 50 গ্রাম কমে যায়, তাহলে নতুন প্যাকেটটির ওজন কত? দেখো এখানে কী হয়ে যাচ্ছে, গড় কমে যাচ্ছে, তাহলে ফর্মুলা কী হবে, a মাইনাস n+1 ইন্টু বি। ঠিক, এবার দেখো আগে গড় ওজন, এ বলতে কি আগে গড় ওজন, তাই না? 1.8 কেজি ছিল, মাইনাস 12টা প্যাকেট ছিল, তাহলে 12 আর 1 যোগ করলে কত হচ্ছে 13 ইন্টু গড় কত কমে যাচ্ছে, 50 গ্রাম কমে যাচ্ছে। দেখো এখানে কেজিতে আছে, এখানে গ্রামে আছে। ঠিক, তাহলে 1000 গ্রামে 1 কেজি হয়, তাহলে একে কেজিতে কনভার্ট করে নিলে কত হবে, 50/1000। ঠিক না? তাহলে এটা কাটা, এটা কাটা, আচ্ছা এটা আর না কাটি, সুবিধা হবে তাহলে। 1.8 মাইনাস 5 তো কত হচ্ছে 65 কত 100, তাহলে 1.8 মাইনাস 2 ঘর আগে দশমিক বসবে, বিয়োগ করলে কত হয় 1.80.65, তাহলে 5 আসলো 1.15 কেজি ছিল হচ্ছে কি আমার নতুন প্যাকেটটার ওজন। তোমরা বেসিক দিয়েও করতে পারো। দেখো কী করবে, 12টা প্যাকেটের গড় ওজন বলছে 1.8 কেজি, তাহলে 12টা প্যাকেটের মোট ওজন কত হবে, 12টি প্যাকেটের মোট ওজন, মোট ওজন কী হবে, গুণ হবে, তাই না? তাহলে 12 গুণন 1.8, তো 12 10 হচ্ছে কি 120, 120 আর 8 বাড়তে 96, যোগ করলে কত হয় 216 পয়েন্ট থাকবে এখানে। তাহলে মানে 12টা প্যাকেটের মোট ওজন কত হবে, 21.6 কেজি। আচ্ছা, একটা নতুন প্যাকেট যুক্ত হচ্ছে, তার ওজনই বের করতে বলছে, এই যে তার ওজনই বের করতে বলছে। আমি জানি না নতুন প্যাকেটের ওজন কত, তাহলে তার প্যাকেট, সেই প্যাকেটের ওজন মনে করলাম x কেজি, তাহলে হচ্ছে কি 21.6 প্লাস এক্স, এটা কতগুলি প্যাকেটের মোট ওজন আসলো, 13টা প্যাকেট, কারণ 12টা প্যাকেটের মোট ওজন ছিল এত, আর একটা প্যাকেট যুক্ত করা হচ্ছে 13টা, তাহলে এই 13টা প্যাকেটেরই মোট ওজন কত হবে, 13 ইন্টু নতুন অ্যাভারেজ, তাই না? তাহলে নতুন অ্যাভারেজ কী হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে 1.8 কেজি মাইনাস 50 গ্রামকে কেজিতে কনভার্ট করে নিলে কত হবে, 50/1000। ঠিক, তাহলে এই শূন্য কাটা। ঠিক, 21.6 প্লাস এক্স সমান সমান 13 গুণন 1.8 মাইনাস 0.05 হবে ভাগ করলে, তো এক্স সমান সমান কী হবে, আচ্ছা আরেকটা লাইন করি, 21.6 প্লাস এক্স 13 গুণন 1.80 থেকে 1.05 বাদ দিলে কত হয়, 1.75 হবে। ঠিক, তবে গুণ করতে হবে, মানে একটুখানি ক্যালকুলেটিভ হবে যদি বেসিক দিয়ে করো। ঠিক, তো 13 ইন্টু 1.75 গুণ করলে কত হয়, 1.75 ইন্টু 13, 3 5 15 5 হাতে থাকলো 1, 3 7 21 আর 1 22 হাতে থাকলো 2, 3 1 3 আর 2 5, 5 7 1, তাই না? 7 12 2 হাতে থাকলো 1 2, 22 75 আর 2 ঘর পরে দশমিক বসবে, এক্স এ পাশে আসে 21.6টা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ঠিক, তাহলে এবার এখান থেকে হচ্ছে কি আমার 21.60 বিয়োগ করে দিতে লাগবে, 5 1 1 1.15, এখানেও কিন্তু আমার অ্যান্সার আসছিল। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে 5 জন বন্ধুর গড় বয়স 27, একজন বন্ধু চলে যাওয়ায় বাকি বন্ধুদের গড় বয়স হচ্ছে গিয়ে 25, চলে যাওয়া বন্ধুর বয়স কত? দেখো গড় বয়স এখানে এটা আগের দিনই করছিলাম আমরা, একজন বন্ধু চলে গেছিলো, তার মানে চলে গেছে, গড় বয়স কমে গেছে, কখন কমে গেছে, যখন অ্যাভারেজের চেয়ে বেশি বয়স্ক ব্যক্তি চলে গেছিলো, তাই না?
তাহলে অ্যাভারেজের সাথে বেশি বয়স্ক ব্যক্তি চলে গেছিলো, তাহলে এই ফর্মুলা কী হবে? A+N+1 ইন্টু বি, তাই না? আগে এ বলতে কী বোঝায়? আগে গড়, আগে ছিল 27 প্লাস এন, এন বলতে 5 জন বন্ধু ছিল, ঠিক না? আচ্ছা, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, যেহেতু চলে যাচ্ছে একজন। ঠিক, তাহলে আগে আমার কতজন ছিল? আগে আমার ছিল 5 জন বন্ধু, একজন চলে গেছে, মানে কতজন হয়েছে? 4 জন হয়ে গেল। আর গড় বয়স দেখো কত কমে যাচ্ছে, 27 থেকে 25 হয়ে যাচ্ছে, মানে 2 কমে যাচ্ছে, তাই না? তাহলে 27 প্লাস 8 মানে 35 বছর ছিল। ঠিক, চলে যাওয়া বন্ধুর বয়স কত ছিল? 35 বছর। বেসিক দিয়েও করতে পারো। 5 জন বন্ধুর গড় বয়স বলছে 27, তাহলে 5 জন বন্ধুর মোট বয়স কত হবে? মোট বয়স 27 গুণন 5, ঠিক। তাহলে 5 সাথে 35-এর 5, হাতে থাকলো 3, 5 দুগুণে 10 আর 3, 135 বছর। একজন বন্ধু চলে গেছে, তাই না? তাহলে চলে যাওয়া ব্যক্তির বয়স মনে করলাম আমি এক্স, সেটাই বের করতে বলছে। তাহলে 135 মাইনাস এক্স। দেখো 5 জনের মোট বয়স ছিল, একজনের বয়স বিয়োগ করে, মানে কতজনের এখন এখানে আছে? 4 জন আছে, তাহলে 4 জন। এই 4 জন ব্যক্তির গড় বয়স বলছে 25, তাহলে 4 জন ব্যক্তির মোট বয়স কত হবে? 4 গুণন 25, তাহলে মাইনাস এক্স সমান সমান 25, 4 বয়সে 135 স্টেপ, 135 স্টেপে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক। তাহলে মাইনাস এক্স সমান সমান মাইনাস 35, এক্সের মান আসলো 35, তার মানে চলে যাওয়া ব্যক্তির বয়স কত ছিল? 35 বছর ছিল। নেক্সট কোশ্চেন বলছে এক শ্রেণীর 51 জন ছাত্রছাত্রীর গড় বয়স বলছে 20, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সঙ্গে 40 বছরের বয়সের শিক্ষক মহাশয় যুক্ত করলে গড় বয়স কত বৃদ্ধি পাবে? দেখো এবার এখানে কি বলছে? একজন শিক্ষক কী হবে? যুক্ত হবে, তাই না? তার মানে হচ্ছে গিয়ে যুক্ত হওয়ার ক্ষেত্রে, তাহলে একজন শিক্ষক হচ্ছে গিয়ে যুক্ত হবে, আর গড় বয়স কত ছিল? আগে হচ্ছে গিয়ে 20, তাই না? 20 ছিল, গড়ের চেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হচ্ছে গিয়ে যোগদান করতেছে, তার মানে কী হবে? তার মানে গড় বয়স অবশ্যই বৃদ্ধি পাবে। এখানে প্রশ্নও বলা আছে গড় বয়স বৃদ্ধি পাবে, তাহলে ফর্মুলায় কী বসবে? প্লাস বসবে, এ প্লাস যুক্ত হচ্ছে, তাই না? তাহলে n+1 ইন্টু বি, এটাই কি আসে? এটাই আসে কি? যে নতুন ব্যক্তি চলে গেছিলো বা যে নতুন ব্যক্তি যুক্ত হয়েছিল তার বয়স আসে, তাই না? এটাই কার সাথে সমান হবে? শিক্ষক মহাশয়ের বয়সের সাথে সমান হবে, শিক্ষক মহাশয়ের বয়স, তাই না? তো এবার শিক্ষক মহাশয়ের বয়স দেওয়াই আছে 40 বছর, তাহলে 40 লেখো। এর মান গড়ের আগে, এ বলতে কি পূর্বগড় বোঝায়, তাহলে পূর্বগড় হচ্ছে গিয়ে 20 প্লাস এন, 51 জন ছাত্রছাত্রী ছিল, তাই না? তাহলে এখন কতজন হবে? একজন যুক্ত হলে 52 জন হবে, তাহলে 52 বি, ঠিক না? বি এর মান বের করতে লাগবে যে গড় কত বৃদ্ধি পাবে। তাহলে এ পাশে 20টা আসে কী হয়ে যাবে? মাইনাস, তাহলে 20 সমান সমান 52 বি, তাহলে বি সমান সমান কত হবে? 20/52। কাটাকাটি করা যায়, 4 দিয়ে 4 5-এ 20, 4 13-তে 52, তার মানে গড় কত বাড়বে? 5/13, ঠিক। 5/13 বছর কিন্তু গড় পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। বেসিক দিয়েও করতে পারো। বলছে মানে একটি শ্রেণীর 51 জন ছাত্রছাত্রীর গড় বয়স 20, তাহলে 51 জন ছাত্রছাত্রীর মোট বয়স বের করো। 51 জন ছাত্রছাত্রীর মোট বয়স কী হবে? 20 গুণন 51, তাহলে 2 একে 2, 5 দুগুণে 10, তাই না? মানে 1020 হচ্ছে কি এদের মোট বয়স। এবার বলছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে 40 বছর বয়সী শিক্ষক মহাশয় যুক্ত হচ্ছে, তাই না? তাহলে 40 জন বয়স যুক্ত যদি হয়, তাহলে কতজন লোক হবে? 52 জন। তাহলে 52 জনের মোট বয়স কত? 52 জনের মোট বয়স, তাহলে 52 জনের মোট বয়স হবে হচ্ছে গিয়ে 1020, আর শিক্ষক মহাশয়ের বয়স যেহেতু 40, তাহলে 1020 + 40 একবারে বসাই দিই, 1060 হবে। তাহলে 52 জনের গড় বয়স কত? এবার গড় বয়স কী হবে? 1060 বাই হচ্ছে গিয়ে 52, এটা করতে লাগবে। কাটাকাটি যায় 4 দিয়ে, 4 13-তে 52 হয়, 4 দুগুণে 8, 4 6 24, 4 5-এ 20, 265/13, ঠিক। তাহলে এবার হচ্ছে গিয়ে ভাগ করো 265/13, 265/13, তাহলে 265, 13 দুগুণে 26, 0 0, 5 নামলো,
5/13। দেখো পূর্বে গড় ছিল কত 20, পূর্বে গড় ছিল কত 20, আর এখন গড় হয়ে যাচ্ছে 20 পূর্ণ 5/12 13, তাহলে গড় কত বাড়লো 5/13 বাড়লো কিন্তু। নেক্সট কোশ্চেন বলছে এক পরিবারে 8জন সদস্যের গড় বয়স 30, ওই পরিবারে 50 বছরের একজন সদস্য মারা যান, কিন্তু পরিবারে একজন বৌমা যুক্ত হলে পরিবারের গড় বয়স 27 বছর হয়, তাহলে বৌমার বয়স কত? দেখো বেসিক দিয়েই করো, একটা পরিবারে 8জন সদস্যের গড় বয়স কত 30, তাহলে 8জন সদস্যের মোট বয়স কত হবে? 8জন সদস্যের মোট বয়স, দেখো গড়ের অঙ্কে সবসময় মোটটা বের করবে, মোটটা কোনো না কোনো জায়গায় কিন্তু কাজে লাগবেই। তারপর বলছে ওই পরিবারে 50 বছরের একজন সদস্য মারা যায়, ঠিক আছে? তাহলে 50 বছরের একজন সদস্য মারা যায়, তাহলে এখন যে সমীকরণটা কীরকম হবে, যেমন আগে সকলের বয়স মোট বয়স ছিল কত 240, তাহলে একজন মারা যাচ্ছে, তাহলে তার বয়সটা কমে যাবে, তাহলে -50, ঠিক? তাহলে এখানে কতজন লোক আছে? 7জন লোক আছে। আপাতত 240 - 50 বলতে কি 7জন সদস্যের বয়স আছে এখানে। বলছে একজন নতুন বৌমা যুক্ত হচ্ছে, তাহলে আরেকজন যুক্ত হচ্ছে, তার বয়সই বের করতে বলছে। তাহলে আমরা বৌমার বয়স জানি না, বৌমার বয়সকে মনে করলাম x। তাহলে এবার দেখো এখানে 8জন লোক ছিল, 240 কী ছিল? 240 হচ্ছে কি 8জন সদস্যের বয়সের মোট, ঠিক? এবার একজন মারা যাচ্ছে মানে একজন কমে যাচ্ছে, তাহলে এইটুখানি পর্যন্ত 7জন সদস্য আছে। তারপরে একজন বৌমা যুক্ত হয়ে যাচ্ছে, মানে আগেও 8জন ছিল, এখনও আমার কতজন আছে? 8জনের এখানে কিন্তু মোটেই আছে, ঠিক? করলে দেখো কি হয়, কিন্তু পরিবারে একজন বৌমা যুক্ত হলে বলছে পরিবারের গড় বয়স 27 হয়, তাহলে এখানে এটা কার সাথে সমান হবে? এটা সমান হবে হচ্ছে কি এখানে কতজন আছে? 8জন, তাহলে 8জন বয়সের মোটের সাথে সমান হবে, তাহলে 8জন বয়স, এদের গড় বয়স বলে দেওয়া আছে 27, তাহলে মোট বয়স হবে 8 × 27। এটা সলভ করলেই এক্সের মান বের হয়ে যাবে, আর সেটাই বের করতে বলছে, এক্সের মানই বৌমার বয়স। তাহলে 240 - 50 করলে কত হয়? 190 প্লাস এক্স, 8 × 27, 7 8 56, 6 থাকলো 5, 8 2 16, আর 5 হচ্ছে কি 21, 216। তাহলে এক্স সমান সমান 216 মাইনাস 190, মানে হচ্ছে কি আমার কত বছর? 26 বছর। বৌমার বয়স হচ্ছে কি 26, ঠিক? নেক্সট কোশ্চেন বলছে 10টি সংখ্যার গড় 44, যদি 60টি সংখ্যার গড় 40 হয়, তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত? দেখো আমরা আগের দিন করছিলাম যে 5টা সংখ্যার গড় 40, 8টা সংখ্যার গড় 50, তাহলে সকল সংখ্যার মোট কত হবে, ঠিক না? এরকম আমরা অঙ্ক কিন্তু আগের দিন করছিলাম, মানে সকল সংখ্যার মোট বের করছিলাম। এবার আজকে হচ্ছে কি বলছে যে 10টি সংখ্যার গড় 44, 60টি সংখ্যার গড় যদি 40 হয়, তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত? দেখো প্রথমে বেসিকই করি, 10টা সংখ্যার গড় বলছে কত 40, তাহলে 10টা সংখ্যার মোট কত? 10টা সংখ্যার মোট কত হবে? 44 × 10, ঠিক, মানে 440। এবার বলছে 60টি সংখ্যার গড় 40, তাহলে 60টি সংখ্যার মোট কত? 7 × 40, তার মানে 4 7 8 280। তাহলে বলছে বাকি সংখ্যাগুলির গড় কত? তাহলে দেখো বাকি কতগুলি সংখ্যা থাকবে? 10টা থেকে 60টা চলে গেল, তাহলে 3টা, বাকি 3টি সংখ্যার মোট আমি বের করতে পারবো, সংখ্যার মোট। দেখো 10টা সংখ্যার মোট থেকে 60টা সংখ্যার মোট বিয়োগ করলে বাকি 3টা সংখ্যার মোট বেরোবে 440 মাইনাস 280, ঠিক, 0 8 6 14 4 থাকলো 160। তাহলে 3টা সংখ্যার মোট যদি 160 হয়, তাহলে 3টা সংখ্যার গড় কত? তাকে এই 160কে হচ্ছে গিয়ে আমার 3 দিয়ে ভাগ করে দিতে লাগবে, বাকি 3টি সংখ্যার গড় 160/3, 160, 3 5 15, নামলো কত 10, 3 3 9, 53 পূর্ণ 1/3, ঠিক আছে? মানে বি হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, ঠিক? এটা দেখো কিছুই করা এখানে হইলো না, হ্যাঁ। বাকি সংখ্যাগুলির মোট যখন বের করতে বলবে তখন কি করতে লাগে? মাইনাস। আর যখন সবগুলি করতে লাগতো, সবগুলি বের করতে বলতো, যদি এরকম বলতো যে 10টা সংখ্যার মোট এত, 60টা সংখ্যার মোট এত, তাহলে সবগুলি সংখ্যার গড় কত? তাহলে আমি কি করতাম? A1 N1 প্লাস A2 N2 বাই হচ্ছে গিয়ে N1 প্লাস N2, এটা করতাম যদি আমার সবগুলি বের করতে বলতো। তাহলে এবার এখানে বলছে 10টা সংখ্যার এত, 60টা সংখ্যার এত, তাহলে বাকিগুলির কত? তাহলে এখানে আমার কি করতে লাগে? বিয়োগ করতে লাগবে তো। তাহলে আমার এখানে সেম জিনিসই করবে, A1 N1 মাইনাস, এখানে শুধু মাইনাস হবে, A2 N2 বাই হচ্ছে গিয়ে
N1 মাইনাস N2, আগেরটা সূত্রে প্লাস ছিল, এটা খালি মাইনাস হবে। ঠিক, তাহলে 10টা সংখ্যার মোট দেখো 44, তাহলে এ বলতে কি বোঝায়? প্রথম গড় আর কি, তাই না? তাহলে 10 প্রথম গড় হচ্ছে গিয়ে 10। N1 বলতে কি বোঝায়? প্রথম গড় মানে 44, মাইনাস A2 বলতে দ্বিতীয় গড়, আর A2 বলতে কি বোঝায়? দ্বিতীয় আর কি যে সংখ্যা, সেটা হচ্ছে গিয়ে 7টা সংখ্যা দ্বিতীয়। আর N2 বলতে হচ্ছে কি দ্বিতীয় গড় মানে 40 বাই N1 বলতে 10, আর N2 বলতে কত? 7, তাই না? তাহলে এখানে কত আসবে? 440 মাইনাস 4 7 28 280 বাই হচ্ছে গিয়ে 3, একই জিনিস আসলো। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11, পরের 60টি সংখ্যার গড় যদি 10 হয় তাহলে শেষ সংখ্যাটা কত হবে? দেখো 20টা সংখ্যার গড় বলছে 12, প্রথম 12টা সংখ্যার গড় বলছে 11, পরের 60টা সংখ্যার গড় বলছে 10, তাহলে শেষ সংখ্যাটা কত? দেখো 20টা সংখ্যার গড় বলছে 12, তাহলে 20টা সংখ্যার মোট কি? 20টি সংখ্যার মোট সমান সমান কত? 12 গুণন 20, তার মানে 12 দুগুণি 24, 240, তাহলে 12টা সংখ্যার গড় বলছে 11, তাহলে 12টি সংখ্যার মোট কত হবে? 12টি সংখ্যার মোট 12 গুণন 11 হবে, তার মানে 132। দেখো পরের 60টা, তাহলে 60টি সংখ্যার মোট কত হবে? পরের 60টা সংখ্যার গড় বলছে 10, তাহলে মোট হবে 7 গুণন 10 মানে 70। তাহলে দেখো এখানে টোটাল 20টা সংখ্যা ছিল, 12টা 7টা 19টা সংখ্যার হয়ে গেল, তাই না? তাহলে 20টা সংখ্যার গড় ছিল 240, তাহলে 12 আর 7 19টা সংখ্যার মোট কত হবে? এই দুইটা যোগ হবে, তাই না? তার মানে 132 প্লাস 70, 2 7 3 10 নয়, থাকলো 1 202। তাহলে বাকি যে সংখ্যাটা আছে মানে 20 নম্বর সংখ্যাটা, সেটা কত? 19টা সংখ্যার মোট এখানে পেয়ে গেলাম, এখানে হচ্ছে কি আমার 20টা সংখ্যার মোট আছে, তাহলে 20টা সংখ্যার মোট থেকে 19টা সংখ্যার মোট বিয়োগ করলেই হচ্ছে কি শেষ সংখ্যাটা পড়ে থাকবে, তাই না? তাহলে শেষ সংখ্যা কী হবে? আমার হচ্ছে কি 240 মাইনাস 202 মানে 38। ঠিক, নেক্সট কোশ্চেন, কোনো এক সপ্তাহের গড় তাপমাত্রা 39 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি সপ্তাহের প্রথম 4 দিনের গড় এত এবং শেষ 4 দিনের গড় যদি তোমার হচ্ছে গিয়ে 41 ডিগ্রি হয়, তাহলে সপ্তাহের চতুর্থ দিনের তাপমাত্রা কত হবে? দেখো সপ্তাহের প্রথম 4 দিনের একটা গোটা সপ্তাহের গড় দেওয়া আছে, ঠিক আছে? কোনো এক সপ্তাহের গড় দেওয়া আছে, সম্পূর্ণ সপ্তাহের গড় দেওয়া আছে, সপ্তাহের প্রথম 4 দিনের গড় দেওয়া আছে, শেষ 4 দিনের গড় দেওয়া আছে, তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা কত বের করতে বলছে। তাহলে দেখো একটা সপ্তাহের মানে গোটা সপ্তাহের গড় দেওয়া আছে 39 ডিগ্রি, তাহলে গোটা সপ্তাহের মানে মানে সানডে থেকে শুরু করে একবারে তোমার হচ্ছে কি স্যাটারডে পর্যন্ত যে আর কি মানে মোট তাপমাত্রা সেটা কত হবে? 39, সপ্তাহে 7 দিন হয়, তাহলে 39 ইন্টু 7, 7 9 63, 3 হয় থাকলো 6, 3 7 21 আর 6 27 এত ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে কি আমার গোটা সপ্তাহের মোট তাপমাত্রা। ঠিক, এবার দেখো সপ্তাহের প্রথম 4 দিনের গড়, তাহলে প্রথম 4 দিনের মোট কত হবে? সানডে, মানডে, টুয়েসডে আর ওয়েডনেসডে, এদের মোট হচ্ছে গিয়ে তোমার 4 দিয়ে গুণ হবে, তাই না? তাহলে 37 ডিগ্রি গুণন 4, তাহলে 428 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 12 আর 2 কত? 12 আর 2 হচ্ছে কি আমার 14 হয়, তাই না? 4 148 ঠিক ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বাকি পরের 4 দিন, তাহলে পরের 4 দিন কী কী হবে? দেখো সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, প্রথম 4 দিন পেয়ে গেলাম। শেষ 4 দিন দেখো ওয়েডনেসডেটা কিন্তু 2 বার আসবে, তাই না? তার মানে পরের 4 দিন কী হবে? ওয়েডনেসডে প্লাস থার্সডে প্লাস ফ্রাইডে প্লাস স্যাটারডে, এদের যে মোট সেটা কত হবে? 41 গুণন 4, তাই না? 4 কে 4, 4 4 16 এত ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক, আমায় বলছে চতুর্থ দিনের তাপমাত্রা, মানে এই যে ওয়েডনেসডেতে কত তাপমাত্রা ছিল সেটা বের করতে বলছে। তাহলে দেখো কী করবে, গোটা সপ্তাহের মোট তাপমাত্রা আমরা জানি, প্রথম 4 দিনের মোট তাপমাত্রা আমরা জানি, শেষ 4 দিনের মোট তাপমাত্রা আমরা জানি, আর মাঝখানের দিনের তাপমাত্রা কী করে বের করব। তাহলে দেখো এই দুটাকে তুমি যোগ করো, এতে করে আমার লাভ কী হবে? সানডে প্লাস মানডে প্লাস টুয়েসডে প্লাস ওয়েডনেসডে প্লাস আবার ওয়েডনেসডে হবে, তাই না? প্লাস থার্সডে প্লাস ফ্রাইডে প্লাস স্যাটারডে করলে কত আসবে? 148 ডিগ্রি, 148 ডিগ্রি প্লাস হচ্ছে কি 164 ডিগ্রি। ঠিক, দেখো এখানে ওয়েডনেসডেটা 2 বার আসে, ঠিক, তো ওয়েডনেসডেটাকে একটাকে বাইরে বের করে দাও,
করে দিয়ে তুমি বাকি যেটা আছে সেটাকে তুমি লেখো। সানডে প্লাস মানডে প্লাস টুয়েসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে প্লাস ফ্রাইডে প্লাস স্যাটারডে। লিখতে পারি এটা। যোগ করলে কত হয়? 8 4 12 2 হয় থাকলো 1, 10, 6 4 10 আর 1 11 হয় থাকলো 1 3 312 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এই গোটাটার তাপমাত্রা আমরা কিন্তু জানি, মানে রবি থেকে শুরু করে শনিবার পর্যন্ত মোট তাপমাত্রা কত? 273। এই যে এটা বের করছিলাম। তাহলে ওয়েডনেসডে প্লাস 273 মাইনাস সমান সমান হচ্ছে কি 312, তাই না? তাহলে ওয়েডনেস সমান সমান 312 মাইনাস হবে কত? 273। তো বিয়োগ করলে কত হয়? 9 হচ্ছে গিয়ে 12 মিলবে, 8 8 3 11, তাই না? 39 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে গিয়ে আমার কিন্তু বুধবারের তাপমাত্রা ছিল। নেক্সট বলছে 11টা সংখ্যার গড় 35। প্রথম 6টা সংখ্যার গড় যদি 32 হয়, শেষ 6টা সংখ্যার গড় যদি 37 হয়, তাহলে ষষ্ঠ সংখ্যাটা কত? দেখো 11টা সংখ্যার গড় বলে দেওয়া আছে, তাহলে 11টা সংখ্যার মোট কত হবে? আগের অঙ্ক আর এই অঙ্কে কোনো পার্থক্য নাই। 11টি সংখ্যার মোট হচ্ছে গিয়ে আমার 35 গুণন 11, ঠিক? তাহলে কত হয়? 5 11 55, 5 হয় থাকলো 5, 3 11 33 আর 5 38, ঠিক 385। এবার দেখো 6টা সংখ্যা আছে, তাহলে প্রথম 6টা সংখ্যার গড় বলছে, তাহলে প্রথম 6টা সংখ্যা 1 নাম্বার 2 নাম্বার সংখ্যা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার আর 6 নাম্বার, এদের মোট কত হবে? 32 গুণন 6, তাই না? তার মানে 6 দুগুণে 12 দিয়ে হয় থাকলো 1 3 6 18 আর 1 19। এবার বলছে শেষ 6টা সংখ্যার গড়, তাহলে শেষ 6টা সংখ্যা কিন্তু 6 থেকে শুরু হবে। 6 7 8 9 10 আর 11 হয়ে গেল। 11টা সংখ্যা ছিল, 1 থেকে 11 6টা সংখ্যাই আছে, এদের মোট কত হবে? এদের গড় বলছে 37, তাহলে 37 গুণন 6, তাহলে 6 সাথে কত? 6 সাথে হচ্ছে গিয়ে 42 2 হয় থাকলো 4 3 3 4 318 আর 4 22 222। তাহলে যখন আমি এই দুইটা যোগ করব তখন এই 6টা বাইরে পড়ে থাকবে আর 1 থেকে 11টা সংখ্যার মোট আসবে, ঠিক? এটা করলে কত হবে? এটা সমান সমান কত হবে? 192 প্লাস হচ্ছে গিয়ে 222, ঠিক? তাহলে 6 নম্বর সংখ্যাটা থাকলো, আর এই 1 থেকে 11 নম্বর পর্যন্ত যে সংখ্যা সেটা ওপাশে গিয়ে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে? 6 নম্বর সংখ্যাটা আমার বের করতে বলছে, সমান সমান 2 আর 2 4, 9 আর 2 11, 1 হয় থাকলো 1 3 আর 1 কত? 4 মাইনাস 385, ঠিক না? 414 থেকে 385 বিয়োগ করলে কত হয়? 15 আছে 14 মিলবে 9, ঠিক? 8 আছে 9 হবে 2 29, কত হবে? ষষ্ঠ সংখ্যাটা 29। নেক্সট কোশ্চেন বলছে 3টি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় 2, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় 3 এবং প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় যদি 4 হয়, তাহলে 3টি সংখ্যার গড় কত হবে? তাহলে দেখো 3টা সংখ্যা আমি জানি না, সংখ্যা 3টা কী কী? তুমি সংখ্যা 3টাকে প্রথম সংখ্যাকে x মনে করো, দ্বিতীয় সংখ্যাকে y আর তৃতীয় সংখ্যাকে তুমি z মনে করো। এবার বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 2, তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা x আর দ্বিতীয় সংখ্যা y, এদের মোট কত হবে? 2 আর 2 4। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গড় বলছে 3, তাহলে দ্বিতীয় সংখ্যা y আর তৃতীয় সংখ্যা z, y প্লাস z, এই দুটো যোগ করলে কত হবে? 3 আর 3 যোগ করলে হচ্ছে গিয়ে 6। আর প্রথম আর তৃতীয় সংখ্যার গড়, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে গিয়ে x এবং তৃতীয় সংখ্যা হচ্ছে গিয়ে z, এদের গড় বলছে 6, তাহলে এদের মোট হচ্ছে গিয়ে আমার 8 হয়ে গেল। তাহলে বলছে সবগুলি সংখ্যার 3টা সংখ্যার গড় কত? তুমি সবগুলিকেই যোগ করে দাও, যোগ করলে কী হবে? দেখো 2টা x আছে, 2টা y আছে, 2টা z আছে, তার মানে হচ্ছে কি 2x প্লাস 2y প্লাস 2z হবে, সমান সমান 4 আর 6 10 আর 8 18 হচ্ছে, 2 কমন যাবে, x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 18, কাটাকাটি করলে 9, তাইলে আমার কি পাইলাম? x প্লাস ওয়াই প্লাস জেড পাইলাম 18, মানে সংখ্যা 3টার মোট পাইলাম 18। তাহলে গড় কী হবে? গড় হচ্ছে গিয়ে কী করতে হয়? সমষ্টি বাই মোট রাশি সংখ্যা, তাই না? তাহলে সমষ্টি হচ্ছে গিয়ে 18, সংখ্যা আছে 3টা, কাটাকাটি করলে কত হচ্ছে? আচ্ছা আচ্ছা, একটুখানি ভুল করলাম, এখানে এদের মোট কত? 18 না, এদের মোট হচ্ছে কি 9, তাই না? তাহলে 9, ঠিক না? এখানে 18 হবে না, এটা 9 হবে, কারণ এদের যে মোট সেটা 9 বেড়েছিল, ঠিক? তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 3, 3 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে 5টি পরপর সংখ্যার গড় যদি কে হয়, তাহলে পরের দুটো সংখ্যা যুক্ত করলে তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? দেখো
দেখো 5টা পরপর সংখ্যার গড় বলছে কে, তাহলে 5টা পরপর সংখ্যা মানে 5টা গোল্লা, গড় সবসময় মাঝখানে থাকবে, তাই না? তাহলে এই সংখ্যাটা হচ্ছে গিয়ে কে হলো। আচ্ছা, তাহলে এই 5টা সংখ্যার মোট কত? 5K, ঠিক তো? কারণ গড় গড় বলে দেওয়া আছে কে, তাহলে মোট কত হবে? 5K হবে। আচ্ছা, এবার যেহেতু পরপর সংখ্যা, তাহলে কে এর পরের সংখ্যাটা কী হবে? K+1, K+2। এর আগের সংখ্যাটা কী হবে? K-1, K-2। দেখো 5, 6, 7, 8 আর 9, এদের গড় কত? 7। তাহলে তারপরের সংখ্যাটা কত? 7+1 মানে 8। তারপরের সংখ্যাটা কত? 7+2 মানে 9। তার আগের সংখ্যাটা কত? 7-1 বলতে 6। তার আগের সংখ্যাটা কত? 7-2 মানে 5, তাই না? তো সেই একই জিনিসটা আমি কিন্তু এখানে করলাম। এবার বলছে তার পরের দুইটা সংখ্যা যদি যোগ করা হয়, তাহলে তার পরের দুইটা সংখ্যা আমি জানি না, ঠিক না? তাহলে তার পরের দুইটা সংখ্যা, এটা হচ্ছে কি নতুন সংখ্যা, আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি আমার নতুন সংখ্যা, আর এটা হচ্ছে কি আমার নতুন সংখ্যা। দেখো এই সংখ্যাটা কত হবে? পরের দুটো সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আমার অবশ্যই K+3 হবে, আর এই সংখ্যাটা কী হবে? K+4 হবে, ঠিক? তাই তো? বলছে যদি যুক্ত করা হয় তাহলে নতুন গড় কত হবে? তাহলে দেখো এই 5টা সংখ্যার মোট হচ্ছে গিয়ে 5K, আর নতুন দুইটা সংখ্যা যুক্ত করা হলো, কত যুক্ত করা হচ্ছে? তোমার হচ্ছে গিয়ে K+7 যুক্ত করা হচ্ছে আর কি। তো সবগুলি যোগ করতে লাগবে, তো সবগুলি সংখ্যার মোট কত হবে? 5K প্লাস K+3 প্লাস K+4, তার মানে হচ্ছে কি 5K আর দুইটা K মানে 7K প্লাস 7 যুক্ত হবে, তার মানে 7 কমন নেওয়া যায়, K+1 হবে। আচ্ছা, এটা হচ্ছে কি 7টা সংখ্যা। কটা সংখ্যা এখানে হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা সংখ্যার মোট পাইলাম। তাহলে 7টা সংখ্যার গড় কত হবে? সংখ্যার গড় সমষ্টিকে 7 দিয়ে ভাগ করে দিতে লাগে, তাই না? তাহলে 7 ইন্টু K+1, এটা এদের মোট, ভাগ করবো হচ্ছে গিয়ে 7টা সংখ্যা মানে মোট রাশি সংখ্যা দিয়ে, নতুন গড় আসবে কত? K+1। তাহলে গড়, নতুন গড় কী বলছে? কত বৃদ্ধি পাবে? দেখো আগে গড় ছিল K, এখন গড় হয়ে গেল K+1, তাহলে কত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে? 1 কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে একটি বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বেতনের গড় 16,000 টাকা, ঠিক আছে? যদি 7জন শিক্ষক গড়ে 24,000 টাকা বেতন পান এবং বাকি অশিক্ষক কর্মী গড়ে 12,000 টাকা বেতন পান, তবে ওই বিদ্যালয়ে অশিক্ষক কর্মীর সংখ্যা কত? দেখো এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে মিক্সচার অ্যালিগেশন দিয়ে করা যায়। যেহেতু মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টার হয় নাই, সেই জন্য আমরা এখন আপাতত বেসিক দিয়ে হচ্ছে গিয়ে অঙ্কটা করতেছি, ঠিক আছে? একটি বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বেতন, গড় বেতন বলছে এত, যদি 7জন শিক্ষক এত টাকা বেতন পায়, ঠিক আছে? 7জন শিক্ষকের বেতন বলে দেওয়া আছে, আর যারা হচ্ছে গিয়ে অশিক্ষক কর্মী তারা হচ্ছে গিয়ে 12,000 টাকা করে বেতন পায় বলছে। দেখো বলছে এখানে কি, এখানে দেওয়া আছে 7জন শিক্ষকের মানে গড় বেতন কত সেটা দেওয়া আছে, আবার অশিক্ষক যারা কর্মী আছে তাদের হচ্ছে গিয়ে গড় বেতন দেওয়া আছে, আর এখানে বের করতে বলছো অশিক্ষক কর্মীর সংখ্যা কত সেটা বের করতে। তাহলে আমরা অশিক্ষক কর্মীর সংখ্যা জানি না, ঠিক? তাহলে আমরা অশিক্ষক কর্মীর সংখ্যা মনে করলাম X, ঠিক আছে? অশিক্ষক কর্মীকে আমি মনে করলাম X, হলো। আচ্ছা, এবার দেখো 7জন শিক্ষক আছে আর অশিক্ষক কর্মী আছে কয়জন? 1জন। তাহলে শিক্ষক কতজন আছে? দেখো শিক্ষক আছে 7জন, তাহলে মোট কর্মী কতজন আছে? মোট কর্মী দেখো 1জন অশিক্ষক কর্মী আর 7জন শিক্ষক, তাই না? তাহলে মোট কর্মী হচ্ছে কি X+7 জন কিন্তু আসে। এবার 7জন শিক্ষকের গড় বেতন বলে দেওয়া আছে, তাহলে 7জন শিক্ষকের মোট বেতন কত? 7জন শিক্ষকের মোট বেতন, একজনের হচ্ছে গিয়ে 24,000 টাকা করে পায়, তাহলে 7জন কত পাবে? তাহলে 4 7 28 আর থাকলো 2, 7 দুগুণে 14 আর 2 16, 1,68,000 টাকা। এবার অশিক্ষক যারা কর্মী আছে তারা 12,000 টাকা করে পায়, তাহলে অশিক্ষক কর্মী কতজন আছে? X জন আছে, তাই না? তাহলে X জন অশিক্ষক কর্মীর মোট বেতন কত? কর্মীর মোট বেতন, দেখো পরীক্ষায় কিন্তু এগুলি লিখতে লাগবে না, এগুলি লিখে বোঝার জন্য, বুঝে করার জন্য ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু এসব কিন্তু লিখতে লাগবে না, ঠিক আছে? প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই লেখাগুলি অটোমেটিক্যালি উঠে যাবে। তো 12,000 গুণন X, তার মানে 12,000 X এত। তাহলে সকলের মোট বেতন কত? সকলের, ঠিক? সকলের মোট বেতন
যোগ হবে, তাই না? 1,68,000 প্লাস 12,000 এক্স। আবার এইখানে দেখো একটা লাইন সুন্দর করে লেখা আছে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বেতনের গড় 16,000। তাইলে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মোট বেতন আমি কিন্তু আরেকটা পাবো। কী পাবো? আরেকটা মোট বেতন হবে, সেটা হবে কত? শিক্ষক এবং অশিক্ষক মিলে মোট কতজন কর্মী আছে? x+7 জন কর্মী আছে। তাহলে x+7 ইন্টু 16,000 এটা। তাহলে এইটা হচ্ছে গিয়ে সকলের মোট বেতন, আবার এটাও মোট বেতন। তাহলে এই দুইটা একই, তাই না? তাহলে এখানে সমীকরণ তোমরা তৈরি করো। x+7 ইন্টু কত হবে? 16,000 সমান সমান হচ্ছে গিয়ে 1,68,000 প্লাস হচ্ছে গিয়ে 12,000 এক্স। দেখো 1000 কমন নেওয়া যায়, ঠিক না? x+7 ইন্টু 16,000, ঠিক না? 1000 কি আরও বেশি কমন নেওয়া যাবে, যাই হোক সুবিধার জন্য 1000ই নিচ্ছি। তো 168 প্লাস এখানে কত পড়ে থাকবে? 12x পড়ে থাকবে। তাহলে 1 2 3 1 2 3 এই তিনটা শূন্য কাটাই পড়ে গেল, ঠিক আছে? এবার গুণ করো, দেখো 16x প্লাস 7 16তে হচ্ছে কি 112 সমান সমান 168 প্লাস 12x। তো 12x পাশে চলে আসলে কত হবে? 4x সমান সমান 168 মাইনাস 112, 168 মাইনাস 112। তাহলে x সমান সমান 4টায় পাশে গুণ আকারে আছে, ভাগ আকার হয়ে যাবে। আর 168 থেকে 112 চলে গেলে কত হয়? 6 আর 5 56, 4 14তে 56। তার মানে 14 জন হচ্ছে কি আমার কিন্তু অশিক্ষক কিন্তু কর্মী কিন্তু আছে। দেখো আমি মিক্সচার দিয়ে এই অঙ্কটা বলছি করা যায়, তো আমি এখানে আপাতত করে দিচ্ছি। যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মিক্সচার এলিগেশন চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, তখন যদি আবার রিপিট করো তাহলে কিন্তু এই জিনিসটা ঠিকই বুঝতে পারবে। দেখো গড় বেতন যেটা থাকবে সেটা হচ্ছে কি মাঝখানে লিখতে লাগবে, ঠিক আছে? 16,000 এক জায়গায় কী আছে? শিক্ষক, আর এক জায়গায় হচ্ছে কি অশিক্ষক। তো শিক্ষক কর্মীদের গড় বেতন কত দেওয়া আছে? 24,000, তাহলে শিক্ষকদের 24,000 লেখো। অশিক্ষক যারা আছে তারা 12,000, তাহলে 12,000 লেখো, ঠিক? এবার বড়টা থেকে ছোটোটা বিয়োগ, ঠিক না? এটা বড়। 24,000 থেকে 16,000 বিয়োগ করলে কত হয়? 8,000। আবার 16,000 থেকে 12,000 বিয়োগ করলে কত হচ্ছে? 4,000। এই রেশিও করো 1:2। এটা আমি কি পাইলাম? এই রেশিওটা পাইলাম হচ্ছে কি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সংখ্যা। তাহলে শিক্ষক, এই যে শিক্ষকের নিচে কত আছে? 1 ইউনিটের মানেই কত হবে? 7 জন শিক্ষক বলে দেওয়া আছে, এই যে 7 জন শিক্ষক। তাহলে 1 ইউনিটের মান 7। আমায় বের করতে বলছে অশিক্ষক কর্মীর সংখ্যা, মানে 2 ইউনিটের মান কত? তাহলে 2 ইউনিটের মান কী হবে? 7 গুণন 2 মানে 14 জন। নেক্সট বলছে প্রীতমবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাস সংসার চালান। হ্যাঁ, যদি তিনি বছরে 9,000 টাকা সঞ্চয় করে তবে তার মাসিক আয় হবে। দেখো প্রীতমবাবু কী করে? 6 মাসের আয় দিয়ে 8 মাস সংসার চালায়, ঠিক না? তার মানে প্রীতমবাবুর 8 মাসের যে খরচ, 8 মাসের যে খরচ মানে সাংসারিক যে খরচ তার, সেটা সমান সমান কী হবে? 6 মাসের আয়ের সাথে, তাই না? 6 মাসের আয়ের সাথে সমান, ঠিক? মানে 8 মাসের খরচ তার হচ্ছে কি 6 মাসের আয়ের সাথে কিন্তু সমান। তো কাটাকাটি তুমি করে দাও, তার মানে 4 মাসের খরচ 3 মাসের আয়ের সাথে তার সমান। এইবার দেখো 4 মাসের যে খরচ সেটা হচ্ছে কি 3 মাসের আয়ের সাথে সমান। এবার বলছে তিনি যদি বছরে 9,000 টাকা সঞ্চয় করে তাহলে তিনি বছরে কত খরচা করে? দেখো এটাকে 3 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে গিয়ে 12 মাসের খরচ বের হয়ে যাবে। 12 মাসের খরচ, তাহলে এটাকে এই পাশে 3 দিয়ে গুণ করো, সেটাও 3 দিয়ে গুণ করো, তাহলে 9 মাসের আয়। মানে প্রীতমবাবু যে 12 মাসের খরচ আছে সেটা কার সাথে সমান? তার 9 মাসের আয়ের সাথে কিন্তু সমান, ঠিক আছে? 12 মাসের খরচ। তাহলে 12 মাসের খরচ থেকে 9 মাসের আয় যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? 3 মাসের আয় পাবো, ঠিক? 3 মাসের আয়। আর এই 3 মাসের আয়টাই হচ্ছে কি তার কি? সঞ্চয়, তাই না? দেখো তিনি একটা জিনিস বুঝবে, সেই ব্যক্তি কিন্তু 12 মাস কাজ করছে, 12 মাস খাইছে, তাই না?
মানে 12 মাস সংসার চালাইছে, তাহলে তিনি 12 মাস আয় করছে, যত টাকা পাইছে সে টাকাটা তার কাছে আসে। ঠিক আছে, মনে করো কোনো একটা অ্যামাউন্ট টাকা তিনি হচ্ছেন গিয়ে কামাই করছেন 12 মাসে। এবার এখান থেকে তিনি হচ্ছেন গিয়ে খরচ করে দিলেন এত টাকা, গোটা গোটা বাৎসরিক খরচ। তাহলে এই যে বাকি টাকাটা পড়ে আসে, এটা কি? এটা হচ্ছে গিয়ে তার 3 মাসের আয়। এই টাকাটাই তার সঞ্চয় হয়েছিল, তাই না? তো এই যে 3 মাসের আয়, বা আমি বলতে পারি হচ্ছে গিয়ে সে ব্যক্তির 3 মাসের যে সঞ্চয়, সেটা একই জিনিস, তাই না? সেটাই বলে দেওয়া আছে কত টাকা, 9,000 টাকা। তাহলে আমায় বের করতে বলছে তার মাসিক আয় কত, 1 মাসের আয় কত। 1 মাসের আয়, 3 মাসের আয় 9,000 হলে 1 মাসের আয় হচ্ছে গিয়ে ভাগ 3 করতে লাগবে, মানে 3,000 টাকা। নেক্সট বলছে এক ব্যক্তির বাড়ি থেকে কাজের জায়গায় যাওয়ার গতিবেগ হচ্ছে কি 8 কিমি প্রতি ঘন্টা, এবং বাড়ি ফিরে আসার সময় গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে ব্যক্তির যাতায়াতে গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ এর একটা ফর্মুলা আছে। গড় গতিবেগ বের করার ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে গড় গতিবেগ সমান সমান কি হয়, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে গিয়ে আমার কি হবে, মোট সময়। দেখো, কথার কথা, আমি 100 কিমি গেলাম, ঠিক আছে, 5 ঘন্টা সময় লাগলো। তাহলে আমার গতিবেগ কত, 20 কিলোমিটার করে করে আমি 5 ঘন্টা যাব, তাহলেই তো আমি 100 কিলোমিটার যাব, তাই না? তার মানে এই 100 কিমি কি, মোট অতিক্রান্ত দূরত্ব, আর 5 ঘন্টা কি সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমি মোট সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো, গড় গতিবেগ পাবো। তাহলে এখানে কি বের করতে বলছে, এক ব্যক্তি বাড়ি থেকে কাজের জায়গায় যাওয়ার সময় গতিবেগ, ঠিক আছে, 8 গতিবেগ ছিল যাওয়ার সময়, আর ফিরে আসার সময় গতিবেগ হচ্ছে গিয়ে 6। তাহলে গড় গতিবেগ কত? তাহলে দেখো এখানে কি মিসিং আছে, গতিবেগ দেওয়া আছে, ঠিক আছে, আর কিছুই কিন্তু দেওয়া নাই। ঠিক, মানে তিনি কত দূরত্ব গেছেন, মোট সময় কত লাগছে, সেরকম কিন্তু কিচ্ছু দেওয়া নেই। বলছে একটা জায়গা, ঠিক আছে, এ নামক স্থান মনে করলাম, এ নামক স্থান থেকে বি নামক স্থান, তিনি যখন গেছেন, এ থেকে বিতে গেছেন, তখন গতিবেগ ছিল তার 8 কিমি প্রতি ঘন্টা, আর বি থেকে এতে যখন ফিরে আসছেন তখন গতিবেগ হচ্ছে গিয়ে 6 কিমি প্রতি ঘন্টা। তার মানে এখান থেকে আমায় বের করতে বলছে যে অ্যাভারেজ গতিবেগ কত। কেউ যদি এটা করে দেয় যে 8 যোগ 6/2 মানে 7, তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? অ্যাভারেজ গতিবেগ কিন্তু এটা হবে না। আচ্ছা দেখো, এখানে কি জিনিস মিসিং আছে, এখানে মিসিং আছে হচ্ছে কি আমার কত দূরত্ব তিনি গেছেন, সেটা হচ্ছে কি আমার কিন্তু মিসিং আছে। মানে আমি মনে করলাম যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কি এক্স কিমি, ঠিক আছে, এক্স কিমি হচ্ছে কি এ থেকে বি এর দূরত্ব। তাহলে তিনি তিনি বুঝবে, তিনি হচ্ছেন গিয়ে প্রথমে এক্স কিমি দূরত্ব গেছে, আবার এক্স কিমি দূরত্ব ফিরে আসছে, তার মানে তিনি মোট কত দূরত্ব গেছে, এক্স কিমি তিনি গেলেন। দেখো, এটাকে তুমি মনে করো তোমার বাড়ি, এটাকে তুমি মনে করো তোমার স্কুল, ঠিক আছে? তিনি বাড়ি থেকে স্কুলে গেলেন, আবার স্কুল থেকে বাড়িতে আসলেন, তার মানে তিনি মোট কত দূরত্ব গেলেন, প্রথমে এক্স দূরত্ব গেল বাড়ি থেকে স্কুল, আবার স্কুল থেকে বাড়ি, মানে আবার এক্স কিলোমিটার গেল, ঠিক আছে? তার মানে তিনি মোট 2x কিলোমিটার দূরত্ব গেছিলেন, ঠিক। এইবার এটা কি পাইলাম, মোট অতিক্রান্ত দূরত্ব। আমি উপরে মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু লিখছি। এবার নিচে আমার কি করতে লাগবে, মোট সময়, ঠিক। দেখো অ্যাভারেজ, যে দেখো একটা ফর্মুলা, গতিবেগ ইকুয়াল টু কী হয়, গতিবেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক না? অতিক্রান্ত দূরত্ব বাই কী হয়, সময়। তো এটাকেই হচ্ছে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বাকি ফর্মুলাগুলি আনা হয়। গতিবেগের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান সমান কী হবে, গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়। আবার সময় ইকুয়াল টু কী হবে, দেখো গতিবেগটা নিচে চলে আসবে, অতিক্রান্ত দূরত্ব বাই কী হবে, গতিবেগ, ঠিক। দেখো, অতিক্রান্ত দূরত্ব কী হয়, গতিবেগ ইন্টু সময় হয়, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব কী হবে, গতিবেগ ইন্টু সময়। আর গতিবেগ ইকুয়াল টু কী, অতিক্রান্ত দূরত্ব দেখো সবসময় ওপরেই থাকবে, গতিবেগ বের করতে বললে সময় দিয়ে ভাগ হবে, আর যখন সময় বের করতে বলবে গতিবেগ দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তো এই 3টা ফর্মুলা কিন্তু তোমরা মাথায় রাখবে, একদম বেসিক ফর্মুলা যদিও। তাহলে দেখো, এবার এখানে আমি
হচ্ছে গিয়ে তিনি হচ্ছেন গিয়ে এক্স কিমি গেলেন, আবার এক্স কিমি ফিরে আসলেন। এটা হচ্ছে গিয়ে তার মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল। এইবার তিনি হচ্ছেন গিয়ে মোট সময় তার কত লাগছে সেটা বের করতে লাগবে। তাহলে মোট সময়, তাহলে দেখো এবার এ থেকে বি এর দূরত্ব হচ্ছে গিয়ে এক্স, এ থেকে বি এর দূরত্ব এক্স। তিনি এ থেকে বিতে গেলেন কত কিলোমিটার গতিবেগে গেলেন? 8 কিলোমিটার গতিবেগে গেলেন। তাহলে এটা হচ্ছে গিয়ে তার সময়, কারণ সময়ের ফর্মুলা কি? সময়ের ফর্মুলা হচ্ছে গিয়ে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে গিয়ে গতিবেগ, ঠিক তাই না? তার মানে তিনি এক্স কিলোমিটার গেলেন আর গতিবেগ ছিল 8, তাহলে এত সময় লাগছে তার। তাহলে যখন যাওয়ার সময় তার সময় কত লাগছিল? x/8 এত সময় লাগছিল। তাহলে আসার সময় তার কত সময় লাগবে? আসার সময় গতিবেগ ছিল 6 এত সময় লাগবে। এটাই হচ্ছে কি তাদের কি হবে? গড় গতিবেগ কিন্তু হয়ে যাবে, ঠিক। তাহলে এবার দেখো একটা জিনিস, এটাকে তোমরা সলভ করো, ঠিক। তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x, আর নিচে হবে কি আমার লসাগু, 6টা কত হচ্ছে? 6 আর 8-এর লসাগু কত হয়? 24, তাই না? তাহলে হচ্ছে কি 3x প্লাস 4x। তাহলে 2x আর নিচে কি পড়ে আছে? 7x বাই কত? 24। তাহলে এটাকে ভাগটাকে গুণ করো, মানে 2x গুণ হলে উল্টে যাবে, উপরে 24 আসবে, নিচে 7x। দেখো এই এক্স কাটাই পড়ে গেল, ঠিক আছে? মানে 24 দুগুণি কত হচ্ছে? 48/7, ঠিক। তো 48, 6 সাথে কত? 6 সাথে 42, 6 দিয়ে যাবে, তো 42/6, 6 মানে 6/7 হচ্ছে কি আমার কিন্তু অ্যাভারেজ স্পিড কিন্তু আসবে, ঠিক আছে? আরেকবার দেখো ঘুরিয়ে ভিডিওটা, অঙ্কটা ঠিকই কিন্তু বুঝতে পারবে। দেখো এর হচ্ছে একটা শর্টকাট ফর্মুলাও আছে, কোনো জায়গায় গিয়ে আবার ফিরে আসা, শুধু গতিবেগ দেওয়া থাকা। তো এটার গড় গতিবেগ যদি বের করতে বলে, ডাইরেক্ট একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, ডাইরেক্ট অনেক অঙ্কে, ঠিক আছে? অনেক অঙ্কে কিন্তু এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ হয়, আর এটা ইউজ হবেই। অ্যারিথমেটিকের অনেক জায়গায় এটা ইউজ হবে। কোনো জায়গায় গেল, দেখো টাইপটা বুঝবে, এ থেকে বি নামক স্থান, এ থেকে বিতে গেল, আবার এ থেকে বি থেকে এতে ফিরে আসলো, ঠিক। যাওয়ার সময় গতিবেগ দেওয়া আছে, আসার সময় গতিবেগ দেওয়া আছে, গড় গতিবেগ বের করতে বলছে। বের করবে কি ফর্মুলা? মনে রাখবে 2xy বাই হচ্ছে গিয়ে x প্লাস ওয়াই। গড় গতিবেগের ফর্মুলা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক। তাহলে এখানে x বলতে কি? x বলতে হচ্ছে গিয়ে যাওয়ার সময় গতিবেগ, y বলতে আসার সময় গতিবেগ, ঠিক আছে? তাহলে 2 গুণন যাওয়ার সময় গতিবেগ কত? 8, আসার সময় গতিবেগ হচ্ছে গিয়ে কত? 6, আর যাওয়া আর আসার গতিবেগ নিচে যোগ হবে, 8 6 কত হচ্ছে? 14। এবার এখানে সবগুলি গুণ আকারে আসে, কাটাকাটি করে দাও, 7। দেখো 6টা 48/7, আগের জিনিসটিই আসলো, ঠিক আছে? উত্তর এখানেও কিন্তু 6 পূর্ণ 6/7 আসবে, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে, সীমা তার স্কুলে যাওয়ার রাস্তা 3টি সমান অংশে ভাগ করে। প্রথম অংশ যায় 6 কিমি প্রতি ঘন্টা, দ্বিতীয় অংশ যায় 4 কিমি প্রতি ঘন্টা, এবং তৃতীয় অংশ যায় হচ্ছে কি 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে সীমার গড় গতিবেগ কত? তাহলে আমরা গড় গতিবেগের কি ফর্মুলা জানি? গড় গতিবেগ সমান সমান কি হয়? গড় গতিবেগ সমান সমান হয় হচ্ছে গিয়ে গতিবেগ, তাই না? গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? মোট অতিক্রান্ত দূরত্ব বাই কী হবে? মোট সময়, তাই না? এইবার দেখো, সীমা স্কুলে যাওয়ার রাস্তা 3টিকে সমান অংশে ভাগ করে। এবার এখানে হচ্ছে কি সীমার বাড়ি, কথার কথা, আর এটা হচ্ছে কি সীমার স্কুল, এটা হচ্ছে কি সীমার স্কুল। তাইলে তিনি এই যে রাস্তা 3টা আছে, এই যে 3টা রাস্তা তিনি হচ্ছেন কি সমান 3টা ভাগে ভাগ করেন, মানে সমান সমান 3টা অংশে ভাগ করে, ঠিক আছে? বলছে প্রথম অংশ, মানে এই যে প্রথম অংশ বলতে এটা এই পার্টটা, ঠিক না? এখান থেকে এতটুখানি, এইটুখানি রাস্তা সে গেছে হচ্ছে গিয়ে 6 কিমি প্রতি ঘন্টা বেগে, 6 কিমি পার আওয়ার। আচ্ছা, পরের যে দ্বিতীয় অংশ সেটা সে যায় হচ্ছে গিয়ে তোমার 4 কিমি প্রতি ঘন্টাতে, 4 কিমি পার আওয়ার গতিবেগে। আর তারপরের যে অংশটা, মানে তৃতীয় অংশটা, সেটা হচ্ছে গিয়ে সে কত কিলোমিটার ঘন্টা বেগে গেছে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, ঠিক। গড় গতিবেগ বের করতে বলছে। তাহলে দেখো গড় গতিবেগ কি, দেখো তাহলে গড় গতিবেগ কী করে বের করবে? গড় গতিবেগ বের করার ফর্মুলা কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক। তাহলে দেখো, আমি মোট অতিক্রান্ত দূরত্ব, মানে সীমা মোট কত দূরত্ব গেছে সেটা আমি জানি না। তাহলে যেহেতু দূরত্ব 3টাই সমান, তাহলে আমি মনে করলাম যে প্রথম দূরত্বটাও এক্স, দ্বিতীয় দূরত্বটাও এক্স, আর তৃতীয় দূরত্বটাও এক্স। তার মানে তিনি মোট কত দূরত্ব অতিক্রম করছে?
এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে মোট তিনি 3x দূরত্ব গেছে, 3x। আচ্ছা, মোট সময় কত লাগবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ করলে আমি সময় পাবো, তাই না? তাহলে প্রথম সময় লাগবে হচ্ছে গিয়ে x/6x, তারপরে কত সময় লাগবে x/4x, তারপরে সময় লাগবে কত আচ্ছা x লিখতেছি ভুলবশত, যাই হোক 6 হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস ফ্লোতে অঙ্ক করতেছি তো না থেমে, তো সেই জন্য একটুখানি ভুল হচ্ছে, যাই হোক। আচ্ছা, তারপরটা গতিবেগ কত হবে? 8, তাই না? মানে সময় লাগবে কত? x/8। আচ্ছা, এবার এখানে এটাকে তুমি সলভ করো, তাহলে 3x বাই নিচেরগুলির লসাগু করলে কত হয়? 8, 6 আর 6, 4 আর 8-এর লসাগু 24, তাই না? তাহলে 4x প্লাস 6x প্লাস হচ্ছে কি 3x হয়ে গেল। তাহলে 3x সমান সমান এখানে কত? 6 আর 4-এ 10 আর 3 13x, 13x/24, তাই না? উল্টে দাও, 3x ভাগটাকে গুণ করো, তাহলে উল্টে যাবে, 24 বাই কত থাকবে? 13 এক্স, এই এক্স কাটা, 24 3 24-এ 72 হয়, তাহলে 72/13, ঠিক? তাহলে 72, 5 13-তে কত হচ্ছে? 65, 7, 5 5 পূর্ণ 7/13, 5 পূর্ণ 7/13 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স ধরে অঙ্ক করা, বুঝে বুঝে অঙ্ক করা। দেখো, এটাকেও তুমি তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, এবারে আর ফর্মুলা বলবো না, যাই হোক অনেক ফর্মুলা বলছি, এবার একটা অন্য রকম ট্রিক্স বলতেছি এটা করার। দেখো, তুমি গতিবেগ যাই যাও না কেন, মানে তুমি দূরত্ব যাই যাও না কেন, উত্তর সবসময় একই আসবে, ঠিক আছে, তাই না? তাহলে দেখো, সীমা হচ্ছে গিয়ে এ থেকে বি নামক স্থানে গেছে, ঠিক আছে, একটা দূরত্ব সে গেছে। এবার শেষ কী করলো? 3টা সমান অংশে দূরত্ব 3টাকে ভাগ করলো। প্রথম অংশ সে গেছে কত কিলোমিটার বেগে? 6 কিমি/আওয়ার বেগে গেছে। তারপরেরটা সে গেছে হচ্ছে গিয়ে 4 কিমি/ঘন্টা বেগে। আর তারপরেরটা সে গেছে হচ্ছে কত? 8 কিমি/ঘন্টা বেগে গেছে। এবার সে কত সীমা কত দূরত্ব গেলে এটা আমি জানি না, তুমি দূরত্ব নিজের ইচ্ছা মতো যা খুশি ধরতে পারো, যা খুশি। অনেকে 100 ধরে করে, অনেকে 200 ধরে করে, তো যেটা খুশি ধরুক, যাই হোক। তো এটা হচ্ছে কি, তুমি এমন একটা সংখ্যা ধরবে যেগুলি হচ্ছে কি এই সংখ্যাগুলি দিয়ে কাটা যায়। দেখো, 6, 4 আর 8, এই 3টা সংখ্যায় কাটা যায় এমন একটা সংখ্যা 24, তাই না? তুমি ধরো যে প্রথম দূরত্বটাও 24 কিমি, তারপরের দূরত্বটাও 24, তারপরের দূরত্বটাও 24, ঠিক আছে? তার মানে সীমা মোট কত কিলোমিটার দূরত্ব গেছে? 72 কিমি দূরত্ব গেছে। তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি? গড় গতিবেগ সমান সমান কি হয়? মোট অতিক্রান্ত দূরত্ব বাই কী হবে? মোট সময়, তাই না? তাইলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 3 24-এ 72, তিনি 72 কিমি গেছেন, ঠিক না? এবার প্রথমে সময় লাগবে কত? দেখো, 24 কিলোমিটার যাবে 6 কিলোমিটার বেগে, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। তারপরে দেখো, 24 কিলোমিটার যাবে 4 ঘন্টা বেগে, তার মানে 6 ঘন্টা সময় লাগবে। আর তারপরে 24 কিলোমিটার যাবে 8 কিলোমিটার বেগে, তার মানে 3 ঘন্টা সময় লাগবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় পেয়ে গেলাম। তাহলে 72/13, আর 72/13 সলভ করলে কত আসবে? 5 পূর্ণ 7/13 হচ্ছে কি উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে কি 47 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, একটি ট্রেন তার যাত্রাপথের 40% রাস্তা 80 কিলোমিটার ঘন্টায় এবং বাকি রাস্তা 100 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। ট্রেনটির সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো, একটা সমগ্র যাত্রাপথে হচ্ছে কি 40% রাস্তা সে যায় 80 কিলোমিটার বেগে, আর তারপরটা 100 কিলোমিটার বেগে যায়। তাহলে দেখো, ট্রেনটা হচ্ছে গিয়ে কত কিলোমিটার যায় আমি জানি না, টোটাল কত কিলোমিটার যায়। তাহলে টোটাল তুমি মনে করো 100 আর 80, এদের কাটা যায় এদের দিয়ে এরকম একটা সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি মনে করি 100 কিমি যায়, কারণ 100 দিয়ে এক একটা এক এক রকম করে বোঝাই, সুবিধা হবে, যেহেতু পার্সেন্টেজে আছে 100 ধরা বেটার। তাহলে গোটা রাস্তা মনে করো হচ্ছে কি 100 কিলোমিটার, তাইলে 40% রাস্তা মানে মোটামুটি এরকম জায়গা, 140% বলতে কত? 40, আর তাহলে বাকি রাস্তাটা কত? 60, ঠিক? তার মানে এই যে 40 কিমি রাস্তা সে হচ্ছে গিয়ে 40 কিমি আর 60 কিমি, তাই না? তাহলে এই যে 40 কিমি রাস্তা সে কত কিলোমিটার বেগে গেছে? 80 কিলোমিটার বেগে গেছে। আর পরের যে রাস্তাটা, সেই রাস্তাটা সে হচ্ছে কি 100 কিলোমিটার গতিবেগে সে গেছে। কত কিলোমিটার বেগে গেছে? 100, ঠিক?
তাহলে গড় গতিবেগ কী হবে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তিনি 100 কিলোমিটার গেছেন টোটাল। আচ্ছা, প্রথম যে রাস্তাটা সেটা যাইতে তার সময় কত লাগবে? 40/80 সময় লাগবে। তারপরটা কত সময় লাগবে? 60/100 সময় লাগবে। কাটাকাটি করো, 0 0 0 0 কাটা, 1/2 আসলো, 3/5 আসলো। ঠিক, সলভ করো এখানে। তাহলে 100/1/2 আছে প্লাস 3/5 আছে। তাহলে 100 উপরে থাকলো, 5 দুগুণি 10, নিচে 10 করলাম, তাহলে 5 প্লাস 3 দুগুণি 6। ঠিক, তাহলে এখানে 100 আসলো, একবারে করে দিই, গুণ উল্টে যাবে, উপরে আসবে 10 আর নিচে কত আসবে? 5 আর 6 যোগ করলে 11। তাহলে 1000/11, তাই না? তাহলে 1000, 9 11 99, নামলো কত? 10, 0 0 বসায় দাও, উপরে আসবে 10, নিচে আসবে 11, 90 পূর্ণ 10/11 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 1/3 অংশ বাসে, 1/6 অংশ ট্রেনে এবং 90 কিলোমিটার ঘন্টা এবং বাকি পথ প্লেনে হচ্ছে কি 400 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান, তার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এবার দেখো, এবার এখানে হচ্ছে কি তিনি কত দূরত্ব গেছেন সেটা আমার জানা নাই, তাই না? তাহলে দূরত্বটাকে এমনভাবে ধরো যাতে করে হচ্ছে কি সবগুলি দিয়ে কাটা যাবে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে কি ফ্র্যাকশনে আসে, তার মানে 3/6 দূরত্ব গেছে, 1/6 দূরত্ব গেছে। ঠিক আছে, তাহলে 3 আর 6 দিয়ে কাটা যায় এমন একটা দূরত্ব নাও। তাহলে 3 আর 6 দিয়ে কাটা যায় কি সংখ্যা? 6, তাই না? তাহলে মোট দূরত্বটাকে তুমি মনে করো যে 6 কিলোমিটার। তিনি মোট দূরত্ব 6 ধরতে পারো, 60 ধরতে পারো, 600 ধরতে পারো, 6000 ধরতে পারো, তোমার ব্যাপার। 100 ধরেও করা যাবে। ঠিক আছে, যাতে করে অঙ্কটা ক্যালকুলেটিভ না হয়, সবচেয়ে শর্টেস্ট ডেটা নেওয়া দিয়ে অঙ্কটা করা। ঠিক আছে, আমি মনে করলাম যে মোট দূরত্ব কত? 6 কিলোমিটার। তাহলে প্রথম যে গেছে, তাহলে প্রথম যে গেছে সেটা হচ্ছে কি তোমার 1/3 অংশ গেছে, তাই না? তাহলে 6-এর 1/3 অংশ বলতে কত? 2 কিলোমিটার, তাই না? তার মানে সে প্রথমে 2 কিলোমিটার বেগে, 2 কিলোমিটার রাস্তা সে গেছে, কত গতিবেগে গেছে? মানে এখান থেকে এতটুকু সে গেল, কত গতিবেগে গেল? 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগে গেল। তো এটার গতিবেগ হচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপরেরটা বলছে দেখো, 1/6 অংশ 90 কিলোমিটার বেড়ে গেছে। 1/6 অংশ বলতে কত? মোট দূরত্ব যদি 6 হয় তাহলে 1/6 অংশ বলতে 1 কিমি দূরত্ব গেছে, ঠিক না? এগুলো তো মুখোমুখিই করা যায়। তাহলে এখানে হচ্ছে গিয়ে তারপরের যে দূরত্বটা সে গেল, সে হচ্ছে গিয়ে 1 কিমি দূরত্ব গেল। ঠিক, 1 কিমি। এইখান থেকে এটুখানির যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা হচ্ছে কি আমার কত কিলোমিটার? 1 কিলোমিটার। এখান থেকে এটুখানি সে এটা কত কিলোমিটার বেগে গেল? 90 কিমি প্রতি ঘন্টা বেগে গেল। এবার বাকি পথ, তাহলে বাকি পথ এটা। তাহলে মোট দূরত্ব যদি 6 কিলোমিটার হয়, সে 3 কিলোমিটার, 2 আর 1 3 কিলোমিটার চলে গেছে, তাহলে বাকি পথ কত কিলোমিটার আছে? 3 কিলোমিটার আছে বাকি পথ। তাহলে এই 3 কিলোমিটার পথ সে গেল হচ্ছে কি 400 কিমি প্রতি ঘন্টা বেগে গেছে। তাহলে এইখানটায় তার গতিবেগ হচ্ছে কি কত ছিল? 400 কিমি প্রতি ঘন্টা ছিল। তাহলে গড় গতিবেগ বের করতে বলছে। তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? আর এখন আমি আর ফর্মুলা লিখবো না, যেহেতু এরকম অঙ্ক করতেছি বারবার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 6, তাহলে মানে 6 গেছে, বা 2 আর 1 যোগ করলে 6 কিলোমিটার গেছে। আচ্ছা, মোট সময় কত লাগছে? প্রথমে 2 কিলোমিটার যাইতে 60 কিলোমিটার বেগে এত সময় লাগবে, 1 কিলোমিটার 90 কিলোমিটার বেগে গেলে এত সময় লাগবে, আর 3 কিলোমিটার 400 কিমি বেগে গেলে এত সময় লাগবে। ঠিক, আচ্ছা, এটাকে কাটাকাটি করা যায়, 1/30, তাহলে 30 করে দিলাম। ঠিক, এবার হচ্ছে কি তুমি সলভ করো, এখানে হচ্ছে কি 6 আসবে আর নিচে লসাগু 30, 90 আর 400 লসাগু কত হয়? 30 আর 90 লসাগু 90, তাহলে 90 আর 400 লসাগু কোনো কমন নাই, 90 আর 400, 10 কমন, 9 আর 4, তাই না? 4 9 36, আচ্ছা এখানে 40 হবে, যাই হোক, 4 9 36, 3600 হচ্ছে কি এদের লসাগু, তাই না? 3600। তাহলে এবার এখানে কাটাকাটি করলে কত হয়? 30 দিয়ে ভাগ করো 3600কে, 0 0 কাটা, 3 12 36, 120, তাই না? 120 আসবে, এখানে বসবে 90, 4 9 36, এই যে 90 চলে গেল, 40 আসছে, তার মানে 40 এখানে বসবে, প্লাস 400, তাই না? 9, তাহলে 3 9 27 আসলো। এবার এখানে 6 আসবে, উল্টে যাবে, তাই না? উপরে 3600 আসবে, নিচে সবগুলি যোগ করে বসবে, 120 আর 40, 160, 160 আর 27 মানে 187। ঠিক আছে, দেখো 187 দিয়ে একটা অপশনেই আছে, এটাই উত্তর, আর বাকিগুলি তো নাই। ঠিক আছে, আর 187 হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা না, 11 দিয়ে ভাগ যায়। আচ্ছা,
যাই হোক সলভ করি। তাহলে এটাকে আমার ভাগ করতে লাগবে, গুণ করতে লাগবে এখন, তাই না? তাহলে হচ্ছে গিয়ে 5 6 6 36 6 থাকলো 3 3 6 18 আর 3 21, 216 0 0 একে হচ্ছে গিয়ে 187 দিয়ে ভাগ করতে লাগবে। 216 0 0 একবার যাবে প্রথমে, আসলো কত 187। 7 আর 6 আছে তাই না? 7 আর 6 মিলবে 9, 16 মিলবে আর কি। আর 9 আর 2 11, তোমার 290, ঠিক আছে। আবার 1 দিয়ে যাবে 187 হবে, ঠিক না? তো 3 এখানে 8 আর 1 9 0 হয়ে গেল, 103 এখানে 0 আসতেছে। তো যেহেতু 5 দিয়ে আসে অপশান, তাহলে আমি 5 দিয়েই দিই। 5 দিয়ে আমি দিই কতবার যায়, তাহলে 5 সাথে 35 আর 5 হয় থাকলো 3, 5 18 90 আর 3 93, ঠিক না? তাহলে নাম্বার আসলো 5 9, 4 থেকে 9 মিলবে 13, ঠিক আছে। 95 আসতেছে, ঠিক আছে, আর যায় না। তাহলে এখানে আমার 95 উপরে এসে বসলো, আর নিচে আসবে কত 187। তার মানে হচ্ছে কি আমার বি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে রাকেশবাবু তার সমগ্র যাত্রাপথে 30 কিমি পথ 10 ঘন্টায় যায়, 50 কিমি পথ যায় 50 কিমি বেগ ঘন্টায় এবং 40 কিমি পথ যান 20 কিলোমিটার ঘন্টায়। তোমার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে এখানে সব কিছু ডাটা দেওয়াই আছে, ঠিক না? দেখো তাও ছবিটা আঁকতেছি যাতে করে ক্লিয়ারিটি আসে। দেখো রামেশবাবু তার সমগ্র যাত্রাপথে 30 কিমি পথ, তার মানে এইটুখানি হচ্ছে কি 30 কিমি পথ, সে কত কিলোমিটার বেগে গেছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে গেছে। তারপরে হচ্ছে কি 50 কিমি পথ, তাহলে এই যে 50 কিমি পথ সে গেল, কত কিলোমিটার বেগে গেল? 50 কিমি প্রতি ঘন্টা বেগে গেল। আর শেষ এই জায়গাটা হচ্ছে কি 40 কিমি পথ, সে হচ্ছে কি 20 কিলোমিটার বেগে গেল। গড় গতিবেগ বের করতে বলছে, তাহলে গড় গতিবেগ কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে তিনি মোট কত দূরত্ব গেলেন? 30 আর 50 80, 80 আর 40 120 কিলোমিটার গেলেন। প্রথম যে অংশটা সেটায় তার সময় কত লাগবে, মানে একটুখানি 30 বাই কত 10 কিলোমিটার বেগে গেছিলেন। তারপরে কত 50 বাই 50, তারপরে হচ্ছে কি 40 বাই 20, কাটাকাটি করলে কত আসবে? 3। 50 কিলোমিটার 50 বেগে যাচ্ছে, 1 ঘন্টা সময় লাগবে। 20 কিলোমিটার বেগে 40 যাচ্ছে, 2 কিলোমিটার মানে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 120 বাই 2 আর 1 3 আর 3 6, কাটাকাটি করলে হচ্ছে কি 20। তার মানে তার অ্যাভারেজ স্পিড হচ্ছে কি 20 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট, তিনটি সংখ্যার গড় বলছে 44। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ হয় তবে বৃহত্তম সংখ্যাটি হলো। দেখো তিনটা সংখ্যা বলছে, তিনটা সংখ্যা 1 2 আর হচ্ছে গিয়ে 3। দেখো তিনটা সংখ্যা গড় বলছে 44, তাহলে তিনটা সংখ্যার মোট কত হবে? 44 গুণন 3, ঠিক না? 3 4 12 2 হয় থাকলো 1, 3 4 12 আর 1 13, 132 হবে। বলছে যদি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা হচ্ছে কি প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? 2x হবে। এবং তৃতীয় সংখ্যার 3 গুণ হয়, এই যে দ্বিতীয় সংখ্যাটা কী হবে? প্রথম সংখ্যার 3 গুণ। তার মানে কি তৃতীয় সংখ্যা যেটা আছে সেটা দ্বিতীয় সংখ্যার হচ্ছে গিয়ে 1/3 ভাগ, ঠিক না? দেখো আমি তোমাকে একটা কথা বলি, মনে করো দুইটা সংখ্যা আছে, মনে করো 9 আর 3, এটা হচ্ছে কি প্রথম সংখ্যা, এটা হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা। বলছে এটার মানে কি? এটার মানে হচ্ছে কি তোমার দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার 3 গুণ, তাই না? দ্বিতীয় সংখ্যা কত? 9, সেটা হচ্ছে কি প্রথম সংখ্যার 3 গুণ। তো 3কে 3 বার গুণ করলেই তো 9 পাবো। তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত হবে? তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কী হবে? এটা এখানে আমি 3 গুণ করে যাইতে পারতেছি, তার মানে এখানে আমি কি 3 ভাগ করে আসবো, ঠিক না? তো সেম একই জিনিস এখানেও হচ্ছে কিন্তু। দেখো বলছে এখানে বলছে যে তৃতীয় সংখ্যাটা, এই যে দেখো এখানে কি বলছে, যদি দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ হয়, মানে দ্বিতীয় সংখ্যাটা যেটা আসে সেটা হচ্ছে কি আমার তৃতীয় সংখ্যার 3 গুণ। তার মানে এখান থেকে এখানে গুণ করে আসলে, গুণ 3 করলে এটা পাবো, তাহলে এখান থেকে এখানে আমি যাব, তাহলে কী করে যাব? ভাগ 3 করে যাব, সিম্পল। তাহলে 2x/3, এটা হচ্ছে কি আমার কি সংখ্যা? তৃতীয় সংখ্যা, ঠিক। দেখো এটাকে হচ্ছে কি নিচে 3 আসে, তাহলে সবগুলিকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে আমার নিচের 3টা হাটাও হয়ে যাবে, 3x 6x আর এখানে কত আসলো? 2x। দেখো দেখো এবার তুমি লাইনটা পড়ো, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ, এই যে দ্বিতীয় সংখ্যা 6x, প্রথম সংখ্যার দ্বিগুণ ইন্টু 2 করলেই আমরা এখানে যাইতে পারবো। এবং দ্বিতীয় সংখ্যা
এই যে দ্বিতীয় সংখ্যাই সেটা হচ্ছে কি তৃতীয় সংখ্যার 3 গুণ। দেখো তৃতীয় সংখ্যাকে ইন্টু 3 করলেই আমি 6x পাবো, ঠিক না? আচ্ছা, এদের হচ্ছে কি আমার কি বলছে বৃহত্তম সংখ্যাটা, তাহলে সবচেয়ে বড় সংখ্যাকে এখানে দ্বিতীয় সংখ্যাটা সবচেয়ে বড়, কারণ 6x এটা। তাহলে এক্সের মান বের করতে পারবো কী করে? দেখো এই তিনটা সংখ্যার মোট করলে কত হয়? 3x, 6x আর 2x যোগ করলে কত হচ্ছে? 3 আর 6 9 আর 2 11x। এই 11x এটাই তাদের মোট, এটাই বলে দেওয়া আছে কার সাথে? 132-এর সাথে সমান। তাহলে 11 দিয়ে কাটা, 11কে 11, 11 দুগুণে 22, এক্সের মান কত পাইলাম? 12। সবচেয়ে বড় সংখ্যা কত হবে? 6x, তার মানে 6 গুণন 12 বলতে কত? 32, 72। 72 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দেখো 3টি সংখ্যার গড় 100, যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণ হয়, তবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো 3টা সংখ্যার গড় বলছে 100, তাহলে 3টা সংখ্যার মোট কত হবে? 3 গুণন 100, তার মানে 300। এবার আবার ইকুয়েশন বের করতে লাগবে। বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ঠিক? তাহলে 3টা সংখ্যা নাও, 1 2 3। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে x ধরি। তাহলে দ্বিতীয় সংখ্যা যদি x হয়, তাহলে প্রথম সংখ্যা কত? তার দ্বিগুণ বলতে 2x, এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণ। এই যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে ইন্টু 3। এই সংখ্যাটা যত, একে ইন্টু 3 করলে এটা পাবো। তাহলে এখান থেকে এখানে যাব, কি করব? ভাগ 3 করব, তাই না? তার মানে x/3, x/3। তো 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা আমার কত আসলো? 6x, 3x, আর এটা আসলো x। তাহলে 3টা সংখ্যার মোট কত? দেখো 6 আর 3 9 আর 1 10, 10x, এটার মানই হচ্ছে গিয়ে 300। তাহলে এক্সের মান 30। বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, তাহলে বৃহত্তম সংখ্যা 6x, ক্ষুদ্রতম সংখ্যা x, এদের মধ্যে পার্থক্য কত? 5x এর পার্থক্য। তাহলে 5x এর মান কত? 5 গুণন 30, মানে হচ্ছে কি 150। 150 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে 3 বন্ধুর বয়সের গড় 28। প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক এবং তৃতীয় বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর দ্বিগুণ, তাহলে তৃতীয় বন্ধুর বয়স কত? তাহলে 3 বন্ধুর বয়সের গড় একই ধরনের অঙ্ক, তাই না? 28 বলছে, তাহলে 3 বন্ধুর বয়সের মোট কত হবে? 28 গুণন 3, তাহলে 3 8 24 4, হয় থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8, 84 বছর। এবার কি বলছে? প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক, তাই না? তাহলে 3জন ব্যক্তি নাও, 1 জন 2 জন 3 জন ব্যক্তি। বলছে প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক, তাহলে দ্বিতীয় বন্ধুর বয়স যদি 2x হয়, তাহলে প্রথম বন্ধুর বয়স x হবে, কারণ অর্ধেক। এবার কি বলছে? আবার এখানেই দেখো যে প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক এবং তৃতীয় বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর দ্বিগুণ। এই যে তৃতীয় বন্ধু যে বয়স আছে, তার দ্বিতীয় বন্ধু যে আছে তার বয়সের দ্বিগুণ, তাহলে দ্বিতীয় বন্ধু থেকে 2 গুণ করলে আমি তৃতীয় বয়স পাবো, তাই না? তাহলে 4x। ঠিক, তিনজনের বয়স হচ্ছে কি আমি পেয়ে গেলাম। এবার আমায় বের করতে বলছে তৃতীয় বন্ধুর বয়স কত, মানে 4x এর মান কত। তাহলে এদের সকলের বয়সের মোট কত হয়? 7x হয়। তো 7x এর মানই দেওয়া আছে 84, তাহলে x এর মান কত? 7 12 84, x এর মান 12 পাইলাম। তৃতীয় বন্ধুর বয়স 4x, তাহলে 4 গুণন 12 করলে 4 12 কত হচ্ছে? 48 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ। প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ, যদি 4টি সংখ্যার গড় 14 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখো প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ, আমি সংখ্যা 4টা কী কী জানি না, তুমি মনে করো যে a b c আর d এই 4টা সংখ্যা আছে। তাহলে প্রথম 3টা সংখ্যার গড়, তার মানে এই 3টা সংখ্যার গড় কী হবে? a প্লাস b প্লাস c/3। এটা কী হবে? চতুর্থ সংখ্যার দ্বিগুণ বলছে, তার মানে 2 × d এটা হবে। তার মানে a প্লাস b প্লাস c সমান সমান করলে কত হয়? 3 দুগুণে 6, 6d হবে। আবার কি বলছে? যদি 4টি সংখ্যার গড় 14 হয়, তাহলে 4টা সংখ্যার গড় কত? 14। তাহলে 4টা সংখ্যার গড় 14 দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি প্লাস d/4। এটা কি 4টা সংখ্যার গড়? এটা কি বলে দেওয়া আছে? 14 বলে দেওয়া আছে। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি করলে কত হয়? 4 14 56, 56, তাই না? তাহলে এবার দেখো এখানে আমায় কি বের করতে বলছে? ডি এর মান কত, মানে চতুর্থ সংখ্যাটা কত সেটা বের করতে বলছে। তাহলে এই ইকুয়েশনটা এখানে পুট করো। কী করে করবে? দেখো এখানে একটা ডি মিসিং আছে, তাই না? তাহলে দুই পাশেই তুমি ডি যুক্ত করে দাও, a প্লাস বি প্লাস সি প্লাস ডি করলাম, তাহলে এখানে 6d আর প্লাস ডি করলাম, তাহলে a প্লাস সি প্লাস ডি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান কত আছে? 56, তাহলে 56 বসাও, 6d আর একটা ডি মানে 7d হবে, তো ডি দিয়ে কাটা, 7 8 56, ডি এর মান কত পাইলাম? 8। ঠিক আছে, চতুর্থ সংখ্যাটা হচ্ছে কি 8 হবে। নেক্সট বলছে 12টি সংখ্যার মধ্যে 11টা সংখ্যার গড় 10, শেষ 11টা সংখ্যার গড় যদি 9 হয়, তাহলে শেষ
যদি শেষের সংখ্যা 4 হয় তবে প্রথম সংখ্যাটি কত? দেখো আবার বড় অঙ্কটা বলছে 12টি সংখ্যার মধ্যে 11টা সংখ্যার গড় 10 এবং শেষ 11টা সংখ্যার গড় বলছে 9। যদি শেষ সংখ্যা 4 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে 12টা সংখ্যার মধ্যে প্রথম 11টার গড় দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 12টা সংখ্যার মধ্যে প্রথম 11টা সংখ্যার গড়, তাহলে প্রথম 11টা সংখ্যা বলতে কি, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় করে 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 আমার কতগুলি সংখ্যা যাবে? 11তম সংখ্যা যাবে, ঠিক না? এদের মোট কত হবে? 11 গুণন 10, তার মানে 110, ঠিক। এবার বলছে শেষ 11টা সংখ্যা, তাহলে শেষ 11টা সংখ্যা কোত্থেকে শুরু হবে? দ্বিতীয় থেকে শুরু হবে, ঠিক না? দ্বিতীয় থেকে শুরু হবে, এরকম চলতে থাকবে, কত নম্বর পর্যন্ত চলতে থাকবে? 12, ঠিক। এদের গড় বলে দেওয়া আছে 9 বলে দেওয়া আছে, তাহলে মোট কত হবে? 9 গুণন 11, তার মানে 99 হবে। দেখো এইবার আমায় বলে দিছে যে যদি শেষ সংখ্যা 4 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত? দেখো আমি তোমায় একটা জিনিস বললাম, ধরো 3টা সংখ্যা আছে, ঠিক আছে? এদের মোট প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, দ্বিতীয় আর হচ্ছে গিয়ে তৃতীয়, এদের মোট মনে করো বলে দিলাম হচ্ছে গিয়ে 30, ঠিক আছে? আর আমি তোমায় বলে দিলাম হচ্ছে গিয়ে দ্বিতীয় প্লাস তৃতীয় প্লাস চতুর্থ, এই সংখ্যাগুলির যে মোট সেটা আমি তোমায় বলে দিলাম হচ্ছে গিয়ে ধরো 25, ঠিক আছে? যদি চতুর্থ সংখ্যাটা যদি মনে করো 3 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত? দেখো এটা তুমি এই অঙ্ক ভুলে দাও, আমি তোমায় একটা নতুন অঙ্ক দিলাম। মনে করো আমি তোমায় সংখ্যা বললাম যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা যোগ করলে হয় 30, আবার দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা এবং চতুর্থ সংখ্যা যোগ করলে হয় 25। যদি চতুর্থ সংখ্যা 3 হয় তাহলে প্রথম সংখ্যা কত? তাহলে তুমি একটা কাজ করো, কি করো? বিয়োগ করো, বিয়োগ। তুমি যদি বিয়োগ করে দাও তাহলে সবগুলি চিহ্ন পরিবর্তন হবে। দেখো এই দ্বিতীয় কাটা, এই তৃতীয় কাটা, তাহলে এখানে কি পড়ে আসে? প্রথম মাইনাস চতুর্থ সমান সমান কত হচ্ছে? 30 থেকে 25 চলে গেলে 5, ঠিক না? তাহলে প্রথম চতুর্থ সংখ্যা বলে দিয়েছিলাম 3, তাহলে এ পাশে এসে যোগ হয়ে যাবে, 5 যোগ 3 মানে 8, প্রথম সংখ্যাটা কত হবে? 8। তো ঠিক একই রকম জিনিস এখানে আসে, তুমি এই দুইটা জিনিস হচ্ছে কি তুমি এখানে বিয়োগ করে দাও, তাহলে মাঝখানে যত মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এরকম করে করে সবগুলি কাটা যাবে। কি পড়ে থাকবে? প্রথম -12 পড়ে থাকবে, মানে প্রথম সংখ্যাটা -12 নম্বর সংখ্যাটা যদি বিয়োগ করো সেটা কত পড়ে থাকবে? 110 থেকে 99 চলে গেলে কত হয়? 11 পড়ে থাকবে। বলছে শেষ সংখ্যা 4, তাহলে প্রথম সংখ্যা কত? তাহলে প্রথম শেষ সংখ্যা বলতে 12 নম্বর সংখ্যাটা দেওয়া আছে, এটার মান 4, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 11 + 4, তার মানে কত? 15, 15 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 21টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা 44, শেষ সংখ্যা 4, প্রথম 20টি সংখ্যার গড় যদি 18 হয় তাহলে শেষ 20টি সংখ্যার গড় কত হবে? দেখো 21টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা বলে দেওয়া আছে 44, শেষ সংখ্যা বলে দেওয়া আছে, প্রথম সংখ্যা বলে দেওয়া আছে, শেষ সংখ্যা বলে দেওয়া আছে, আর প্রথম 20টা সংখ্যার গড় দেওয়া আছে। তাহলে প্রথম 20টা সংখ্যার মোট কত সেটা বের করো। গড়ের অঙ্কে মোট চোখ বন্ধ করে বের করবে, কাজে লাগবেই, ঠিক আছে? তাহলে প্রথম 20টি সংখ্যার মোট সেটা কত হবে? 20 গুণন 18, তোমার 18 দুগুণে 36, 360, ঠিক আছে? এইবার দেখো 20টা সংখ্যার মোট পেয়ে গেলাম প্রথম, আর শেষ সংখ্যা বলে দেওয়া আছে 4, তার মানে 21টা সংখ্যার মোট কত? 21টি সংখ্যার মোট কত হবে? 360 যোগ 4 মানে 364, ঠিক। এইবার যদি আমি প্রথম সংখ্যাটা বাদ দিই তাহলে কি শেষ 20টা সংখ্যা পড়ে থাকবে, ঠিক না? তাহলে শেষ 20টি সংখ্যার মোট কী হবে? 1 থেকে 21 পর্যন্ত 364 মোট। প্রথম সংখ্যা যেহেতু 44, তাহলে প্রথম সংখ্যাটা বাদ দাও, তাহলে শেষ 20টা সংখ্যা পড়ে থাকবে মানে 320। আর এখানে 20টা সংখ্যা আছে, এদের গড় কত? তাহলে এদের গড় কত হবে? শেষ 20টি সংখ্যার গড় 320 বাই 20, 0 0 কাটা, 16 দুগুণে 32, 16 আসতেছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে এক শ্রেণীতে 90 জন ছাত্রছাত্রীর গড় বয়স 15, যদি আরও 5 জন ছাত্রছাত্রী ওই শ্রেণীতে
নতুন ভর্তি হয় তবে গড় হয় 10 বছর, তাহলে তো গড় 10 বছর বৃদ্ধি পায়, তাহলে নতুন ছাত্রছাত্রীদের গড় বয়স কত হবে? দেখো, একটা বেসিক ধরে করো, ঠিক আছে? একটি শ্রেণীতে 90 জন ছাত্রছাত্রীর গড় বয়স বলছে 15, তাহলে 90 জন ছাত্রছাত্রীর মোট বয়স কত? ছাত্রছাত্রীর মোট বয়সের মোট 90 গুণন 15, তো 9 15 135, 1350। বলছে আরও 5 জন ছাত্রছাত্রী ভর্তি হয় আর গড় বয়স হচ্ছে কি 10 বছর বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে নতুন ছাত্রছাত্রীদের গড় বয়স কত? আমার এটা বের করতে বলছে নতুন ছাত্রছাত্রীদের গড় বয়স কত, তাহলে তুমি মনে করো যে নতুন ছাত্রছাত্রীদের গড় বয়স এক্স। নতুন ছাত্রছাত্রীদের গড় বয়স হচ্ছে কি এক্স, তাহলে নতুন ছাত্রছাত্রীদের মোট বয়স কত? 5 জন ছাত্রছাত্রী যুক্ত হয়েছে, তাহলে 5x হবে। আচ্ছা, এই যে 90 জন ছাত্রছাত্রী মোট বয়স 1350, এর সাথে আমি হচ্ছে কি এই 5 জন ছাত্রছাত্রীর বয়স যোগ করে দিলাম, তাহলে কতজন ছাত্র হইলো? 95 জন ছাত্র। 90 আর 5, 95 জন ছাত্রের মোট বয়স কত হবে? আগে গড় বয়স ছিল 15, এখন 10 বৃদ্ধি পাচ্ছে, মানে এখন 25 বছর হয়ে যাবে। এটাই এর সাথে সমান, এক্সের মান বের করলেই গড় বয়স কত বেড়ে যাবে। ঠিক, সিম্পল অঙ্ক, একদম কিচ্ছু নাই, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 1350 প্লাস 5x, আর 90 আর 95 গুণ করলে কত হয়? 5 5 25, 3 9 27, 2725 হবে, ঠিক না? তো 5x সমান সমান 2725 থেকে 1350 বিয়োগ করলে কত হয়? 2725 থেকে 1350 বিয়োগ, তো 5 7 5 12 4 3 1375। তো এটা কত হবে? 1375। তো এক্সের মান কত? 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণি 10, 5 সাথে 35, 5 5 25, 275 বছর গড় বয়স। দুইশো 75 বছর নাকি গড় বয়স। আচ্ছা, যাই হোক, এই অঙ্কটা হচ্ছে কি গন্ডগোল আছে, ঠিক আছে? দেখো, এখানে 10 বছর হবে না, এটা তোমরা কেটে দাও, কেটে দিয়ে 1 বছর করো। গড় বয়স কত বৃদ্ধি পায়? 1 বৃদ্ধি পায়, ঠিক আছে? এখানে 10 হবে না, এটা 10 না হয় এটা শুধু 1 হবে, ঠিক আছে? তাহলে 1 বৃদ্ধি পায়, তাহলে এখানে 25 না হয়ে কত হবে? 26, ঠিক আছে? 25 না হয়ে হবে কত? 26 হবে, কারণ সরি 26 কেন, 16 হবে, তাই না? কারণ 15 থেকে 1 যোগ করলে কত হয়? 16। তাহলে 95 × 16 করলে কত হয়? গুণ করে দিই, সিম্পল। 5 30 শূন্য হয় থাকলো 3, 6 9 54 আর 3 57, 95, তাহলে শূন্য আসলো, 7 5 12 হয় থাকলো 1, 15, 1520, ঠিক? তাহলে 5x সমান সমান 1520 মাইনাস 1350, তাই না? তাহলে 0 7 5 12 হবে 170, 5 দিয়ে কাটাকাটি করলে কত আসতেছে? 34, ঠিক? তো 34 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হবে কোশ্চেনটার। নেক্সট 57 নম্বর প্রশ্ন, বলছি একটি ক্লাবে 40 জন সদস্যের গড় বয়স 30 বছর। কিছুজন নতুন সদস্য ক্লাবে যোগদান করে যাদের গড় বয়স 28 বছর। দেখা যায় যে বর্তমানে ক্লাবের সকল সদস্যের বয়স 1/3 বছর কমে যায়, তাহলে কতজন নতুন সদস্য যোগদান করছিল? দেখো, শর্টকাটেও করতে পারো, ঠিক আছে? শর্টকাট টেকনিক বলে দিচ্ছি এর আগে, বেসিক দিয়েও করতে পারো, আমি বেসিকটা বলতেছি। একটি ক্লাবে 40 জন সদস্যের গড় বয়স বলছে 30, তাহলে 40 জনের মোট বয়স কত? 40 জনের মোট বয়স, তো 40 গুণন 30, তাহলে 3 4 12, 1200 হচ্ছে গিয়ে মোট বয়স। বলছে কিছুজন নতুন সদস্য ক্লাবে যোগদান করলেন যাদের গড় বয়স 28 বছর দেখা যায়, তাহলে কিছুজন যোগদান করছে, বলছে কতজন যোগদান করে সেটা বের করতে। তাহলে আমি কতজন যোগদান করছি সেটাকে মনে করে x জন, তাহলে x জনের মোট বয়স যারা যোগদান করতেছে, একবারে লিখে দিলাম x জনের মোট বয়স। তাহলে x জন হচ্ছে কি একজনের গড় বয়স 28, তাহলে সকলের মোট বয়স কত হবে? 28x হবে, কত হবে? 28x, তাই না? বর্তমানে ক্লাবের সকল সদস্যদের গড় বয়স কমে যায়, আগের তুলনায় কমে যায়, 1/3 কমে যায়, তাহলে সকলের মোট বয়স কত হবে? 1200 প্লাস 28x। আচ্ছা, কতজন লোক হইলো? আগে ছিল 40, এখন একজন যুক্ত হয়েছে, তার মানে 40 প্লাস একজন হয়েছে। আর গড় ছিল আগে 30 বছর, এখন কমে গেছে 1/3, তাহলে 30 মাইনাস 1/3 করলে কত হয়? দেখো, 3 3 30 90 মাইনাস 1,
89/3, তো 89 29 হবে, 87 2/3। দেখো এগুলি যোগ বিয়োগ কিন্তু মুখে মুখেই করা যায়, ঠিক আছে? না পারলে কী করবে, 29 পূর্ণ 2/3, বা আমি ডাইরেক্ট লিখে দিলাম এটাকে, যে এটাই লিখে দিই 89/3, 89/3, 89/3 এটা। তো এখানে সলভ করলে এক্সের মান বেরোয় যাবে, কত বছর সেটা বেরোয় গেল, তাই না? তাহলে এখানে দেখো 1200 প্লাস হচ্ছে কি 28x সমান সমান, দেখো 89 × 40, তাই না? তাহলে 4 9 36 6 থাকলো 3, 4 32 আর 3 35, 0 প্লাস 89x বাই কত আসবে 3, 3 দিয়ে বজ্রগুণন করো, 3 বারোতে কত হচ্ছে 3600 প্লাস 3 8 24 4 হাত থাকলো 2 84, x সমান সমান কত 3560 মাইনাস 89x। না প্লাস হবে, যাই হোক। তো এবার হচ্ছে গিয়ে এক্সগুলিকে এক পাশে নিয়ে আসো আর সংখ্যাগুলিকে এক পাশে নিয়ে চলে যাও। তাহলে এখানে 3560, তো 40 বিয়োগ করলে 3600 মাইনাস 3560 করলে 40, আর ওপাশে আমার যে বিয়োগ হয় 5x হবে। তাহলে এক্সের মান কত 8, 8জন সদস্য কিন্তু যোগদান করছিল নতুন। দেখো তারপর নেক্সট প্রশ্ন বলছে 58 নম্বর, বলছে 100 জন গ্রামবাসীর গড় বয়স 40, যদি 20 জন গ্রামবাসী চলে যায় যাদের গড় বয়স 45, আবার 20 জন গ্রামবাসী এসে পড়ে যাদের গড় বয়স 50, তাহলে বর্তমানে 100 জন গ্রামবাসীর গড় বয়স কত হবে? দেখো তোমার 100 জন গ্রামবাসীর গড় বয়স কত? 100 জন গ্রামবাসীর গড় বয়স বলছে 40, তাহলে 100 জন গ্রামবাসীর মোট বয়স কত হবে? 100 জন গ্রামবাসীর মোট বয়স 100 × 40, তাই না? তার মানে 4000। আচ্ছা বলছে 20 জন গ্রামবাসী চলে যায় যাদের গড় বয়স 45, তাহলে যারা চলে গেছে আমি মাইনাস দিয়ে বোঝাচ্ছি চলে যাচ্ছে, ঠিক আছে? তো 20 জনের মোট বয়স কত? মোট বয়স 45 × 20, তার মানে 900 বছর। আবার 20 জন গ্রামবাসী যোগদান করছে যাদের গড় বয়স বলছে 50, তাহলে তাদের মোট বয়স কত? দেখো লিখতে লাগবে না, পরীক্ষায় কিন্তু লিখতে লাগবে না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে অটোমেটিক। তো 20 জনের মোট বয়স 20 × 50, তো 100 বছর, ঠিক আছে? তাহলে 100 জন গ্রামবাসীর গড় বয়স কত হবে? দেখো গ্রামের লোক ছিল 100 জন, 20 জন চলে গেল, আবার 20 জন যোগদান করলো। গ্রামে এখন লোক কতজন আছে? গ্রামে 100 জন লোক ছিল, 20 জন চলে গেলে 80 জন লোক হয়ে যাবে, আবার 20 জন যোগদান করলো মানে কি আবার 100 জন হয়ে যাবে, ঠিক না? তার মানে 100 জন লোকই কিন্তু থাকবে, কিন্তু বয়স তাদের যে মোট বয়স সেটা কিন্তু বদলায় যাবে। দেখো প্রথমে সকলের যে 100 জন লোক ছিল তাদের মোট বয়স ছিল 4000 জন, ঠিক? 20 জন চলে গেছে, 20 জনের মোট বয়স হচ্ছে গিয়ে 900, তাহলে 900 বছর কমে গেল। তারপরে আবার 20 জন চলে আসলো যাদের গড় বয়স হচ্ছে গিয়ে 50, আর মোট বয়স এখানে কত হবে 1000, তাই না? তো 1000 এবার এখানে কী হবে? যোগ হবে, ঠিক? আর গ্রামের লোক সংখ্যা আগে যত ছিল ততই থাকবে, তাই না? তাহলে এখানে দেখো কী হবে, 4000 আর 1000 কত? 5000 থেকে তোমার হচ্ছে গিয়ে 900 চলে যাওয়া, তার মানে 4100, 4100/100 কাটা 41, 41 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক, দেখো এগুলি কিন্তু ডাইরেক্ট করা যায়, ডাইরেক্ট। তো 40 এই যে 100 জন লোকের গড় বয়স হচ্ছে কি 40, ঠিক? 20 জন গ্রামবাসী চলে যায়, 20 জন গ্রামবাসী এসে পড়ে, তাহলে গ্রামের লোক সংখ্যা কত থাকবে? 100ই থাকবে, কিন্তু গড় বয়সে মানে মোট বয়সে কত পরিবর্তন হবে? দেখো 20 জন গ্রামবাসী চলে যায় যাদের গড় বয়স হচ্ছে 45, তাহলে মোট বয়স কত? 900, মানে মাইনাস 900 হবে। আর 20 জন যোগদান করছে যাদের গড় বয়স 50, তাহলে প্লাস কত হবে? 100, প্লাস হচ্ছে কি 1000, তাহলে কতর হেরফের হবে? প্লাস 100-এর হেরফের হবে। আর কতজন লোক সংখ্যা ছিল গ্রামে? 1000 জন, তাহলে সবার গড় বয়সে এটা কিন্তু পরিবর্তন হবে।
তার মানে সবার গড় বয়সে কত বছর পরিবর্তন হবে? 1, আর 1 কী হবে? যোগ, প্লাস সাইন আছে মানে যোগ, তার মানে আগে ছিল 40, এখন হয়ে যাবে 41। ঠিক। নেক্সট কোশ্চেন বলছে 5 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর 50। পরে দেখা যায় যে একজন ছাত্রের নম্বর 48-এর পরিবর্তে 84 বসানো হয়েছে, তাহলে 5 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের প্রকৃত গড় কত? তাহলে দেখো 5 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 50, তাহলে 5 জনের মোট নম্বর কত? 5 জনের মোট নম্বর 50 গুণন 5, তার মানে হচ্ছে গিয়ে 250, তাই না? এরপরে দেখা যায় যে একজন ছাত্রের নম্বর 48-এর পরিবর্তে 84 বসানো হয়েছে, মানে নাম্বার সে অরিজিনাল নাম্বার ছিল, সে পাইছে হচ্ছে গিয়ে 48, কিন্তু ভুল করে সে বসায় দিছে হচ্ছে গিয়ে আমার কত বসায় দিয়েছে? 84। তাহলে নাম্বার কি বসায় দিয়েছে? বেশি বসায় দিছে, তো বেশি বসায় দিছে, তাহলে বসানো নাম্বার কোনটা? 84, তাহলে 84টা আমার বিয়োগ করো। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা কমায় আবার কি করতে লাগবে? যে যত পাইছিল 48 পাইছিল, 48টা যোগ করে দিতে লাগবে। তাহলে প্রকৃত গড় কী হবে? দেখো 5 জনের এখানে একজনের নাম্বার বের করছিল, সেটা কাইটে নতুন সংখ্যা বসা দিল, তার মানে কি 5 জন সংখ্যারই গড় বের করতে লাগবে, একই জিনিস, ঠিক না? তাহলে এখানে কী হবে? 250 মাইনাস 84 মাইনাস 48, 84, দেখো যোগগুলি আগে করো, সিম্পলভাবে করি। ঠিক আছে, তো 250 আর 48 যোগ করলে কত হয়? 298। 298 মাইনাস 84 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 4 হবে 1, 214 বাই 5, তাহলে 214, 4 5-এ কত হচ্ছে? 20, 14 নামলো, 5 দুগুণে 10, 4 দশমিক বসলে 0, 5 8-এ 40, মানে 42.80 হচ্ছে কি আমার কিন্তু প্রকৃত গড় হবে। দেখো কীভাবে করা যায়? সিম্পল আগের মতন চিন্তা করো একটুখানি। 5 জন ছাত্র ছিল, একটা নম্বর ভুল করে আরেকটা নম্বর বসানো হয়েছে, ঠিক না? প্রকৃত গড় বের করতে বলছে, তাহলে দেখো নাম্বার পাইছিল 48, নাম্বার পাইছিল সে কত? 48, কিন্তু বসানো হয়েছে 84, তার মানে নাম্বারটা কি বসানো হয়েছে? বেশি, তার মানে গড়টাও কি আসছে? বড় আসছে। তো তাহলে যখন অরিজিনাল নাম্বারটা বসানো হবে এটা কাইটে, তাহলে গড় কী হয়ে যাবে? কমে যাবে। গড় কী হবে? কমবে, তাই না? আগে গড় ছিল 50, দেখো অপশনগুলি দেখেও বুঝতে পারতেছো যে গড়গুলি কমতেছে, তাহলে 50 থেকে কমাবো। ঠিক, 50 থেকে কমাবো। কত হেরফের আছে এখানে? 84 আর 48-এর মধ্যে হেরফের কত? সেটা হচ্ছে কি আমার +84 করতে, +48 করতে লাগবে, -84 করতে লাগবে, তাই না? কারণ এই নাম্বারটা ভুল করে বসানো হয়েছিল, -84 করে +48 করতে লাগবে। তাহলে 84 - 48 কত হেরফের? 84 - 48, 8 6 14, হয় থাকলে 36 নাম্বারের হেরফের আছে, তো 36 কমবে, 36 নম্বর কমবে। কতজনের কমবে? 5 জনের কমবে, কাটাকাটি করে দাও। তো 50 মাইনাস 5 7 35, 7.2, ঠিক না? তাহলে বিয়োগ করলে কত হয়? 42.8। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 18টি সংখ্যার গড় এত, পরে লক্ষ্য করা যায় টাইপ করার সময় 68-র পরিবর্তে 60 এবং 28-এর পরিবর্তে 18 টাইপ করা হয়েছে, তাহলে 18টি সংখ্যার প্রকৃত গড় কত হবে? এবার এখানে দেখো দুইটা নাম্বার হেরফের করছে, ঠিক আছে? দেখো 68-র পরিবর্তে 60 আর 28-এর পরিবর্তে 18 লেখা হয়েছে, তাহলে লেখার কথা কী কী ছিল? 68 লেখার কথা ছিল আর 28 লেখার কথা ছিল, মানে প্রকৃত যে সংখ্যাটা আসতো সেটা কত লিখতে লাগতো? 68 আর 28 লিখতে লাগতো, ঠিক না? 68 আর 28 এটা লিখতে লাগতো, কিন্তু লিখছে কত? তারা লিখছে হচ্ছে গিয়ে আমার 60 লিখছে আর 18 লিখছে, ঠিক? তার মানে এই 60 আর 18টা বিয়োগ করে দিতে লাগবে অরিজিনাল নাম্বার থেকে। তাহলে দেখো 18-এর কত হয়? 16, 9 মাইনাস হচ্ছে গিয়ে কত হচ্ছে? 78, 8 16, 18, এটা আমার কী হবে? যোগ হবে, মানে আগের গড়ের চেয়ে গড় কী হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে 124 ছিল, 123 কখন অ্যান্সার হইতে পারে না, কারণ গড় বাড়বে, সিম্পল। তাহলে এবার আগে গড় ছিল কত? 124, প্লাস করব 18 বাড়াবো, কয়টা নাম্বার ছিল? 18টা সংখ্যা, 18, 18 18 কাটা 124 প্লাস 1 মানে কত হচ্ছে? 125, নতুন গড় কত হবে? 125 হবে। তো সিম্পল, এটা আজকে শর্টকাটে করলাম, ঠিক আছে? আমি বেসিক মেথডটাও দেখায় দিচ্ছি।
ঠিক আছে? একটুখানি মাথা খাটাই করলেই কিন্তু অঙ্কগুলি আরামসে হয়ে যাবে। দেখো 18টা সংখ্যার গড় বলছে, তাহলে 18টা সংখ্যার মোট কত? 124 গুণন 18, অনেক বড় হবে, ঝামেলা হবে অঙ্কটা, আর কিছুই না। দেখো 124 আর 18 গুণ করলে কত হয়? তাহলে 124 গুণন হচ্ছে কি 18, তাহলে 4 8 32 2 হয় থাকলো 3, 8 দুগুণে 16 আর 3 19 হয় থাকলো 1, 8 1 8 আর 1 9, তাহলে এখানে 4 আসবে, 2 আসবে, 1 আসবে, তাহলে 2, 9 আর 4 13 3 হয় থাকলো 1, আর 9 আর 2 11 আর 1 কত 12 হয় থাকলো 1, 2 আর 1 2, তো 2232 হচ্ছে গিয়ে সংখ্যাগুলির মোট। এবার কি লিখছে? 68-র পরিবর্তে 60, তার মানে 60 লিখছে, আর 28-এর পরিবর্তে 18 লিখছে, ঠিক? তার মানে লেখা হয়েছে কি কি 60 আর 18, তাহলে এই ভুলগুলিকে বাদ দিতে লাগবে। 2232 মাইনাস 60 মাইনাস হচ্ছে কি 18, আর সঠিকটা লিখতে লাগবে। 68 লিখছে, আর কত লিখছে? মানে অরিজিনাল নাম্বারটা কত ছিল? 68 ছিল, তাহলে 68 লিখতে লাগবে। আর কত অরিজিনাল নাম্বার ছিল? 28, তাহলে 28 লিখতে লাগবে। দেখো 2টা নাম্বার কমলো, 2টা যুক্ত হলো, আগে যতগুলি সংখ্যা ছিল ততগুলিই থাকবে, মানে 18টা সংখ্যাই থাকবে। এটা সলভ করলে দেখবে 125 আসবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে গিয়ে 60 নম্বর পর্যন্ত অঙ্কগুলি থাকলো। পরের দিন হচ্ছে গিয়ে তারপর 61 থেকে শুরু করে হচ্ছে গিয়ে 90 নম্বর পর্যন্ত কিন্তু করব, ঠিক আছে? 30টা করে ভিডিও আসতেছে। আশা করি ভিডিওগুলি তোমাদের কাজে লাগছে, ঠিক আছে? যারা বিগিনার তাদেরও কাজে লাগতেছে, যারা অ্যাডভান্স তারা হয়তো নতুন কিছু শিখতে পারতেছে, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।